স্ক্রিন দেখা গেলে একটু কনফার্ম করবেন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে যাচ্ছে। তো? হ্যাঁ দেখতে হ্যাঁ, Yes, দেখা পাচ্ছি। যাচ্ছে। digital. ওকে, বেশ। তো আমাদের আজকের মূল বিষয় হচ্ছে যে আমরা এই কোর্সটা কেন করব। একটা কোর্স করার পেছনে অবভিয়াসলি কারণ থাকে, আপনারা কেন এনরোল করবেন বা এর ফিউচার প্রসপেক্টটা কি, বা আপনারা এই কোর্স করলে কি সুযোগ সুবিধা পেতে পারেন, এবং কারা এই কোর্সটা করবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকে একটা ব্রিফ আলোচনা হবে। তো আমাদের আহ, আপনারা এই স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন যে এটা পুরোপুরি একটা বিগিনার টু অ্যাডভান্সড লেভেলে নিয়ে যাওয়ার কোর্স। অর্থাৎ যাদের হয়তো কোনো আইডিয়া নেই যে কি ইউআই ইউএক্স ডিজাইন, কিভাবে কি ডিজাইন করতে হয়, বা ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটমসফিয়ারে নিজেকে কিভাবে নিয়ে যেতে হয়, তাদের আহ, যোগ্য করে তুলতে হয়। একটা কোম্পানির তো আপনার যোগ্যতা দেখে আপনাকে হায়ার করবে, সেখানে আপনি কিভাবে তাদের মধ্যে যোগ্য হয়ে উঠবেন সেই জিনিসটা আমরা টোটালটা শেখাবো, এবং সেটা বিগিনার টু অ্যাডভান্সড লেভেল অব্দি। মানে আপনি জিরো থেকে শুরু করবেন, এবং আমার বিশ্বাস এই কোর্সটা শেষ হলে পর আপনি অন্তত একটা কোনো প্রোডাক্ট বলুন, আমি প্রোডাক্টই বলতে ভালোবাসি, সেটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হোক, একটা ওয়েব অ্যাপ্লিকেশন হোক, আমরা কিন্তু এখানে একটা নর্মাল কোনো ওয়েবসাইট ডিজাইন করব না। অবভিয়াসলি করব, একদম শুরুর দিকে আমরা ওয়েব পেজ দিয়েই শুরু করব, কিন্তু আমরা যখন শেষ করব সেটা হবে মাল্টিটাস্কিং কোনো অ্যাপ বা কোনো মোবাইল অ্যাপ, এই ধরনের আমার একটা পার্সপেক্টিভ আছে এই কোর্সটা নিয়ে। এবং যেটা দ্বিতীয় কথা, সেটা হচ্ছে আহ, আমরা বিভিন্ন মানে বিভিন্ন ডিভাইসের জন্য ডিজাইন করব। শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন নয়, যে একটা ওয়েবসাইট কেমন দেখতে হয় সেটা আমরা মোটামুটি এতদিনে সবাই জেনে ফেলেছি। আমরা অনেকেই অনলাইন শপিং সাইট ঘেটে ফেলেছি, প্রচুরে লোকজন আমরা অনলাইনে অর্ডার করি, মোবাইল অ্যাপ্লিকেশন জানি। তো আমার মেইন উদ্দেশ্যটা থাকবে আপনাদের শেখানো যে প্রত্যেকটা ডিভাইস অনুযায়ী ডিজাইন কিভাবে, ডিজাইনের প্যাটার্ন কিভাবে চেঞ্জ হয়, এবং তাতে আরো বেশি আপনারা কিভাবে সেটায় এক্সপার্টাইজ দেখাতে পারেন, এই সমস্ত জিনিসটা নিয়ে এই কোর্সটা এগোবে। তো আমার আজকের সেশনটা আমি শুরু করব একটা বিখ্যাত কোট দিয়ে, যিনি আইবিএম এর একজন বিখ্যাত লোক, থমাস ওয়াটসন জুনিয়র। তিনি বলেন যে গুড ডিজাইন ইজ গুড বিজনেস। এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমার মতো যারা ডিজাইনার আছেন তারাও বিশ্বাস করেন, এবং আপনারাও হয়তো এই জিনিসটা বিশ্বাস করবেন যে পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি একটা বিষয় থাকে। তো আমরা দেখব কিভাবে দর্শনধারী এবং গুণ সব কিছুকে একসাথে নিয়ে এগোনো এগোনো যায়। এটাই মেইন মোটো এই ইউআই ইউএক্স ডিজাইন কোর্সটার। তো আমার পরিচয় আমি আগেই দিয়েছি। তো আজকের যেটা মেইন টপিক হবে সেটা আরেকবার বলি, যে হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন, বিষয়টা কি। আমরা খুব শুনছি যে ইউআই ইউএক্স এই টার্মটা, এবং আমরা কিন্তু আজ থেকে প্রায় 20-25 বছর আগে এই টার্মগুলো শুনিনি। যত দিন যাচ্ছে আরো বেশি এই টার্মগুলো আমাদের কাছে যেন আরো বেশি রিলেভেন্ট হয়ে উঠছে। তো সেই জন্য আমরা এই টার্মগুলোর মানে অবভিয়াসলি এখন ফুল ফর্ম সার্চ করলেই আমরা জানি ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই ইউএক্স। তো এটা হচ্ছে ফুল ফর্ম, কিন্তু এর মধ্যে তো গভীর কিছু জিনিসপত্র লুকিয়ে আছে, তো সেই জিনিসগুলোকে আমরা এক্সপ্লোর করব। এবং তারপরে এসেনশিয়াল স্কিলস ফর ইউআই ইউএক্স ডিজাইনার্স, মানে আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান বা পরবর্তীকালে কেরিয়ার গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার কি কি স্কিল থাকতে হবে, সেই স্কিলগুলো কি আপনি কিভাবে ডেভেলপ করতে পারবেন, এবং সেটা আপনাকে একটা চাকরির জন্য যোগ্য প্রার্থী করে তুলবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই তারপরে থাকছে এলিজিবিলিটি, এবং তারপরে থাকবে কেরিয়ার অপরচুনিটিস। তো এই নিয়ে আজকের যেটা প্রথম টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউআই ইউএক্স। বিষয়টা হচ্ছে আহ, আমরা ডিজাইনের সঙ্গে না, আমরা এটা আমিও বিশ্বাস করি যে ডিজাইন ব্যাপারটা আমাদের ছোট থেকে মোটামুটি গেঁথে আছে। এরকম ডিজাইনের কোনো এরকম ব্যাপার হয় না যে ও মেয়ে, ও ভালো ডিজাইন করতে পারবে, তো এটা একটা মেয়েদের লাইন। এরকম প্রচুর মিথ আছে, আমি এই মিথ গুলো নিয়েও কথা বলবো। তো ডিজাইন ব্যাপারটা কখন আসে বলুন তো, যখন ধরুন আমরা, আমাদের শেখানো হয় যে তুমি অঙ্কের খাতায় রুল টানবে। আমাদের শেখানো হয়েছে যে পরীক্ষার সময় আমরা যখন খাতা জমা দিই বা পরীক্ষার সময় আমরা যখন অঙ্ক করি,
তখন সেখানে বলা হয় যে ওপরে একটা মার্জিন দিতে হয়, সাইডে একটা মার্জিন দিতে হয়, তারপরে বাদিক থেকে অঙ্কটা শুরু করতে হয়, এবং ডান দিকে থাকে একটা রাফ ওয়ার্কের জায়গা, সেটাকে আমরা একটা আরেকটা রুল একটু বড় মার্জিন দিয়ে সেই জায়গাটাকে আমরা ডিভাইড করে দেখাতাম। এইরকম একটা বিষয় ছিল। তো এই জিনিসটা কেন করা হয়, এটাও একটা ডিজাইন পার্সপেক্টিভে আমি যদি একদম বেসিক জিনিস থেকে ধরি। আচ্ছা, কেউ একটু আনমিউট হয়ে আছেন, কাইন্ডলি মিউট করবেন, কারণ এটা রেকর্ডিং হচ্ছে তো, খুব সুবিধা হয় তাহলে। দেবযানী দত্ত, হ্যাঁ, মিউট হয়েছে, বেশ, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের অঙ্ক খাতায় এরকম কিন্তু বলা হতো যে ওপরে একটা রুল টানা হবে, সাইডে একটা রুল টানা হবে, এবং রাফ ওয়ার্কটা একটা আলাদা করে ডান সাইডে রাখা হবে। এই জিনিসগুলো কেন মেনশন করা হতো? এর নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণ আমরা যখন ইংরেজি লিখি বা ইংরেজিতে লিখি বা হিন্দিতে লিখি বা বাংলায় লিখি, আমরা বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু একজন পড়াটা আমরা শুরু করি। এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ডান দিক থেকে বাঁদিকে পড়া হয়, কিন্তু আমরা মেজরলি যে মিডিয়ামে পড়াশোনা করে এসেছি আমরা কিন্তু বাঁদিক থেকে ডান দিকে পড়াটা শুরু করি। সেই কারণে বলা হয় আমার মেইন কন্টেন্টকে রাখতে হবে বাঁদিকে, ফর বেটার ভিজুয়ালাইজেশন। এটা পুরোপুরি একটা ভিজুয়াল অ্যাসপেক্টের ওপর বেস করে এই কথাটা আমাদের ছোট ছোট থেকে শেখানো হয় যে তুমি অঙ্ক খাতায় এইভাবে অঙ্ক করবে, এবং তোমার রাফ ওয়ার্কটা থাকবে ডান সাইডে। তো এটার জন্য কিন্তু বিশাল কোনো ডিজাইনিং এর জ্ঞান বলুন বা কিছু বলুন সেগুলো কিন্তু লাগে না, কিন্তু যখন আমি ইউএক্স ডিজাইন করতে আসছি তখন আমি দেখলাম কি আমার এই একই জিনিস কিছু টার্ম আছে, মার্জিন বলে, প্যাডিং বলে, কন্টেন্টের প্লেসমেন্ট বলে, এই জিনিসগুলো কিন্তু ছোট থেকে আমাদের শেখানো হয়েছে, আমাদের মনে অলরেডি গেঁথে আছে। যিনি এমন আহ, আমার বিশ্বাস যে এরকম কেউ নেই যে ছোটবেলায় আমরা অন্তত কিছু অন্তত আঁকিবুকি কাটিনি, বা আমরা একটা ড্রয়িং টিচারের কাছে যখন গেছি তখন সেই ড্রয়িং টিচার আমাদের বলে দিয়েছিলেন যে খাতা জুড়ে আঁকবে না, খাতার চার ধারে চারটে মার্জিন দেবে, তার মাঝখানে তোমার কন্টেন্ট প্লেসমেন্টটা হবে। তারও কিন্তু একটা লজিক ছিল। এবার এই লজিক গুলোকে যত দিন দিন ডিজিটালাইজেশন হচ্ছে তার সঙ্গে কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং সেগুলো খাতার খাতার পাতা থেকে অ্যাকচুয়ালি উঠে এসছে আমাদের বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনে, মোবাইল অ্যাপ্লিকেশনে, এবং সেটা এখন ওয়েব বা মোবাইলেও আটকে নেই, সেটা এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্মার্ট ডিভাইসে, এবং সবকিছুর জন্য ডিজাইন প্রয়োজন। তো সেই কথাটা বলতে গিয়ে তো ফার্স্ট হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ একজন ইউজার কি দেখতে পাচ্ছেন। একটা এই যে আপনারা এখন আমি এই আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমার এখানে খোলা আছে, আপনারা যে ইন্টারফেসটা দেখছেন, এই টোটাল ইন্টারফেসটা হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। আমি সেখানে কি করছি, সেখানে জাস্ট আমার কিবোর্ডের যে আহ, যে আপ কি অ্যান্ড ডাউন কি সাইড কি থাকে সেই সাইড কিতে প্রেস করে আমি বারবার স্ক্রিনটাকে চেঞ্জ করছি বা স্লাইড করাচ্ছি। তো এইটা আমি যে মেশিনের সাথে আমার যে ইন্টারাকশনটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমি এই যে টোটাল ইন্টারফেসটার সাথে কিভাবে নিজেকে ইন্টারাক্ট করাচ্ছি, এই পুরো জিনিসটা হচ্ছে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স। এবং সেটাকে কতটা ইউজার ফ্রেন্ডলি করে তোলা যায় সেই লক্ষ্যটা হচ্ছে একটা ইউআই বা ইউএক্স ডিজাইনারের মেইন পয়েন্ট। যেমন ধরুন একটা পেন্সিলের কোম্পানি বিভিন্ন রকম পেন্সিল ডিজাইন করে। তারা করতে পারে কোনো বাচ্চাদের পেন্সিল ডিজাইন, তারপরে কেউ করতে পারে স্কেচের, বিভিন্ন স্কেচের পেন্সিল আলাদা হয়, তাদের নিডস আলাদা হয়, বা তাদের ধরুন যে পেন্সিলের শীষটা থাকে সেই শীষের বিভিন্ন কম্পোজিশন আলাদা হয়। তো তারা কি করে, তারা তো তাদের টার্গেট ইউজারকে, টার্গেট কাস্টমারকে, বা কেউ কি কিছু বলছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? না ম্যাম, দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন ম্যাম। বেশ, আচ্ছা, আমি বলে নিই, আমি একদম লাস্টে গিয়ে সবার কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছু নেব, হ্যাঁ? আচ্ছা, যিনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না কাইন্ডলি একটু নেটওয়ার্ক চেক করুন, হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, তো মেইন বিষয়টা হচ্ছে যে
আমি যেটা বললাম যে পেন্সিলের কোম্পানি, তো তারা কি দেখে পেন্সিলটা ডিজাইন করে, যে তাদের টার্গেট অডিয়েন্সকে, তাদের টার্গেট কাস্টমারকে, তার টার্গেট কাস্টমার একটা 3 বছর বয়সী বাচ্চা, নাকি একজন ভিজুয়াল আর্টিস্ট যে হয়তো খুব হাই এন্ডে স্কেচিং করে। তো সেই দেখে কিন্তু একটা যদি 3 বছর বয়সের বাচ্চা হয়, তার গ্রিপিং এ সেই পেন্সিলটা তার গ্রিপে আসতে গেলে সেই পেন্সিলের ডিজাইন কেমন হওয়া বাঞ্ছনীয়, একটা ইরেজারকে যদি পেন্সিলের টপে প্লেস করা হয়, তাহলে সেক্ষেত্রে সে কতটা ইউজার ফ্রেন্ডলিনেস আসছে সেই পেন্সিলটার থেকে, সে পেন্সিলে লিখতেও পারছে, আবার ইরেজার দিয়ে সেটাকে ইরেজও করতে পারছে। তো এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হয়। এই যে একটা পেন্সিল, সেটাও কিন্তু একটা প্রোডাক্ট। তো সেটাকে তৈরি করতে গেলে তার পেছনে একটা গভীর রিসার্চ আছে, তার পেছনে একটা ইউজারের প্রতি এমপ্যাথেটিক মনোভাব আছে, সেই জিনিসগুলোকে নিজেদের মধ্যে তৈরি করতে হয়, এবং অবভিয়াসলি লজিক বিল্ডিং আছে। তো আমি পরে আসবো, আমি অবভিয়াসলি একটা 5 কমন মিথস বলে একটা সেকশন রেখেছি, যে ইউআই ইউএক্স নিয়ে আমাদের অনেক বদ্ধমূল বাজে ধারণা আছে, মানে যে ধারণাগুলো অ্যাকচুয়ালি ধোপে টেকে না কোনোভাবে। তো সেগুলো নিয়েও কথা বলবো, যে শুধুমাত্র ভীষণ আর্টিস্টিক অ্যাপ্রোচ লাগে ইউআই ইউএক্স পড়তে গেলে, একদমই না। এটা সবার জন্য, এবং এই কোর্সটা সবাই করতে পারেন, সেটা নিয়ে আমি পরে আসছি। তো আমার মেইন কথা হলো, একটা হলো ইউজার ইন্টারফেস, একটা হলো ইউজার এক্সপিরিয়েন্স। একটা আমার চোখের সামনে যা ভিজিবল, সেটা আমার ইন্টারফেস, এবং আরেকটা সেই ভিজিবিলিটির সাথে আমি কিভাবে রিয়্যাক্ট করছি, আমার ইন্টারাকশন তার সাথে কিভাবে হচ্ছে। আমি একটা বাটন প্রেস করলে, সেই বাটন প্রেস করলে তার ফ্লোটা কি হবে, সেটা কোন পেজে যাবে। বা আমাকে একটা, আমি আমি একটা ই কমার্স প্ল্যাটফর্মে আছি, আমি একটা, ধরুন জুতো বা কোনো একটা প্রোডাক্ট কিনতে চাইছি, সেই প্রোডাক্টটা কিনতে গেলে আমাকে কটা ক্লিক করে অ্যাড টু কার্ট পেজে যেতে হচ্ছে, সেখানে ইউজার বিরক্ত হয়ে পড়ছে কিনা যে এত ক্লিক করে তারপর আমাকে একটা জিনিস কিনতে হবে। বা আমি সেখানে খুব, মানে ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্রোচে হয়তো 2 বা 3টে ক্লিক করে একটা প্রোডাক্ট কিনতে পাচ্ছি। এই সমস্ত জিনিসগুলোর একটা ফ্লো ম্যাপ তৈরি হয়, যে এবং তার সঙ্গে এই যে পুরো পড়াশোনাটা, এই টোটাল জিনিসটাকে বলা হয় ইউআই ইউএক্স, এবং তার আগে যে রিসার্চটা করা হয় সেটাকে বলা হয় ইউএক্স এর একটা, মানে রিসার্চ একটা মেইন পার্ট ইউএক্স এর। ইউআই হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইউএক্স, কিন্তু ইউএক্স হচ্ছে একটা ইউজারের রিসার্চ, তার কম্পিটিটরের রিসার্চ, ব্র্যান্ডের রিসার্চ, এবং সেই ইউজার, ইউজার মানে আমি এখানে মেইনলি বলবো ক্লায়েন্ট। জেনারেলি ধরুন যখন আপনার কাছে কেউ আসবেন, বা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন কাজ করবেন, বা কোনো কোম্পানিতে আপনি অ্যাজ আ ডিজাইনার যখন কাজ করবেন, কোনো ক্লায়েন্ট এসে আপনাকে অবভিয়াসলি একটা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হোক, মোবাইল অ্যাপ্লিকেশন হোক, বা কিছু হয়তো আপনাকে বানাতে বলেছে। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে আগে রিসার্চ করতে হবে, এবং এই রিসার্চ যদি প্রপার ওয়েতে না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার একটা লং টার্ম এফেক্ট পড়ে আপনার প্রোডাক্টে, বা আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনে। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের নিয়ে এগোতে হবে। এবং এই ইউআই ইউএক্স এর বিষয়ে আমি একটা কথা বলবো, আমি এর আগে যে ক্লাসগুলো করিয়েছি, ধরুন সেখানে কোডিং শেখানো হয় বা কিছু, এই ক্লাসটা না অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, কারণ একজন ইউআই ইউএক্স ডিজাইনারকে অনেক বেশি কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে হয়, তাকে বিভিন্ন মানুষজনের সাথে লিঙ্ক আপ করতে হয়, সিঙ্কে থাকতে হয়, না হলে কিন্তু সে যা ডিজাইন করে দিচ্ছে, লাস্ট অব্দি আমার কাস্টমার হাতে পাচ্ছে অন্য ডিজাইন, বা সেই ডিজাইনের পুরো ফ্লোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তাকে সবসময় আপ টু ডেট রাখতে হয় উইথ আনাদার টিমস। এবং এই টিম বিল্ডিং বা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ ইউআই ইউএক্স ডিজাইনারের জন্য একটা কি পয়েন্ট, একটা প্লাস পয়েন্ট বলা যায়। তো এই ধরনের অ্যাপ্রোচে যখন আমরা কথা বলবো, সেক্ষেত্রে আমরা যে ক্লাসটা করব, সেই ক্লাসটা কিন্তু ওয়ান ইন্টারাকশন হবে না, সেটা হবে মেনি টু মেনি ইন্টারাকশন। মানে আমি ওই বসে বসে কিছু ডিজাইন করব, আপনারা বিষয়টা দেখবেন, আপনারা তারপরে সেটা মোবাইলে দেখবেন, সেটা ল্যাপটপে গিয়ে পরে প্র্যাকটিস করবেন, তাতে 50% ভুলে যাবেন, 50% আবার হয়তো ভিডিওটা দেখে নিজেরা প্র্যাকটিস করবেন। এইভাবে কিন্তু ডিজাইন হবে না। ডিজাইনের জন্য কি দরকার, পরের পর ফিডব্যাক দরকার, যে আমি যে ডিজাইনটা করছি সেটাই সেরা, এরকম কোনো কথা নেই। সুতরাং ফিডব্যাক নিতে হবে, এবং তার জন্য অনেক বেশি এমপ্যাথেটিক অ্যাপ্রোচ রাখতে হবে, অনেক বেশি ওপেন টু কোলাবোরেটিভ ওয়ার্ক রাখতে হবে। তো এই কি পয়েন্টস গুলো নিয়ে আমি আস্তে আস্তে আসছি।
তো ইউআই ইউএক্স আমি আশা করছি মোটামুটি একটা সংক্ষেপে ধারণা দিতে পারলাম যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি কি হয় এখানে। এবার যেটা বলবো সেটা হচ্ছে ধরুন এই ইউআই ইউএক্স এর ইভলিউশন আমার মনে হয় যে কোনো একটা সাবজেক্ট আমরা যখন পড়ি না, তার মোটামুটি একটু ডেপথে গিয়ে যদি নলেজ না রাখি, মানে সেটা কোথা থেকে এলো, তার প্রয়োজনীয়তাটা কি, এই জিনিসটা যদি না বুঝি, সেই সাবজেক্টটা প্রচন্ড মনোটোনাস হয়ে যায়। এবং অবভিয়াসলি যখন আমাকে প্রফেশনাল ফিল্ডে গিয়ে কাজ করতে হচ্ছে, অথচ আমি সেই সাবজেক্টটার উৎপত্তি কোথায় না জানছি, এই বিষয়টা মানে এটা একদমই আমার পার্সোনাল অভিমত। আমার মনে হয়েছে এই বিষয়গুলো একটু জানাটা উচিত। তো আমরা যেটা এইখানে দেখতে পাচ্ছি, দেখুন, এটা ইভলিউশন অফ ইউআই ইউএক্স এর একটা একটা ব্রিফ আইডিয়া, যেটা হচ্ছে 1970 সাল। আমরা এই স্ক্রিনেই দেখতে পাচ্ছি একটা কম্পিউটার মোটামুটি, যেটা 1970 1980 সালে এই ধরনের কম্পিউটার তৈরি করা হতো। যেই কম্পিউটারে হিউম্যান ইন্টারাকশন বলতে কি বোঝায় না, আপনি একটা কোনো কমান্ড প্রম্পটের মতো দেখবেন স্ক্রিন আসতো, বা আগে এমএস ডস এর যদি কেউ করে থাকেন এমএস ডস, তার যে স্ক্রিন হয় সেই টাইপের স্ক্রিনের ভিজিবিলিটি আসতো। সেখানে না ছিল কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, না ছিল কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, কিচ্ছু না, বা কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস, কিচ্ছু ছিল না। তো এই ধরনের যে কম্পিউটার গুলো ডিজাইন করা হতো, সেই ডিজাইন করার পর আস্তে আস্তে শুরু হয় কগনিটিভ সাইকোলজি অ্যান্ড এইচসিআই নিয়ে কাজ। কগনিটিভ সাইকোলজিটা কি জিনিস? এই যে ইউআই ইউএক্স আমরা পড়বো না, এর মধ্যে কিন্তু সাইকোলজি সোশিওলজির একটা পার্ট আছে। কারণ আমাকে ইউজারের মন বুঝতে হচ্ছে, না হলে আমি তার ব্যবসা বুঝবো না, না হলে আমি তার অ্যাপ্রোচটা বুঝবো না, সে কি কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করতে চাইছে বুঝবো না, তো আমি কি ডিজাইন করব? তো সেক্ষেত্রে মানুষের মাইন্ড রিড করা বা তার সাইকোলজিটা কি, কগনিটিভ সাইকোলজি হচ্ছে কিভাবে মানুষ একটা কোনো কিছুর সাথে ইন্টারাক্ট করছে, এই জিনিসটাকে বোঝার ওপর। এবং এইচসিআই হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, অর্থাৎ একটা মানুষ একটা কম্পিউটারের সাথে কিভাবে ইন্টারাক্ট করছে, এই টোটালটার ওপর রিসার্চ শুরু হয়, সেটা প্রায় 1970 সালের পর থেকে। এবং দুজন খুব বড় রিসার্চার যাদের নাম না করলেই নয়, তারা হচ্ছেন স্টুয়ার্ট কে ক্লড অ্যান্ড থমাস পি মরান। এই দুজন রিসার্চার এর ওপরে যথেষ্ট, মানে তখন যে রিসার্চটা হয়েছিল তারপরে অ্যাকচুয়ালি জিইউআই, যেটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, বা এই ধরনের যে গ্রাফিক্যাল ইন্টারফেস বা ভিজুয়াল ইন্টারাকশন উইথ মেশিন, এই জিনিসগুলো তখন ইন্ট্রোডিউস করা হয়। তারপরে 1980 সালের পর পর থেকে 1990 এর আগে আগে আপনি দেখবেন এখানে আমরা একটা কোট লিখেছি। ডন নরম্যান, ইনি একজন বিখ্যাত ব্যক্তি অ্যাপেলের। তিনি অ্যাপেলে যোগদান করেন, তিনি অ্যাপেলের ডিজাইনার ছিলেন, এবং যিনি প্রথম এই ইউজার এক্সপিরিয়েন্স টার্মটাকে ইনভেন্ট করেন। এবং তিনি তার একটা বই লেখেন, যে বইটার নাম হচ্ছে দ্য ডিজাইন অফ এভরিডে থিংস। এবং সেই বইয়ে এই ইউজার এক্সপিরিয়েন্স টার্মটাকে ইনি প্রথম আনেন, সেটা 1990 এর একটু আগের সাল। আমি জাস্ট এখানে একটা টাইম লাইন শেয়ার করেছি। তো সেই সময় ইউএক্স এর জন্ম হয়। এবং সেখানে তখন কি হয় না, তখন জাস্ট ওয়েব বেসড, মানে তখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে আমরা ডাব্লিউ বলি, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন যেগুলো হয়, সবে তখন মানে আসা শুরু করেছে। এবং খুবই মানে একদম বার্থ স্টেজ যাকে বলে, সেই টাইম থেকে ইউএক্স এর জন্ম। এবং তারপরে কি হয় না, তারপরে যখন 2000 সাল, আহ, তখন কি হয় না, রেসপন্সিভ ডিজাইন আসে। অর্থাৎ আমরা এতদিন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতাম একটা ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে, আমাদের তখন ডেস্কটপ কম্পিউটার ছিল, খুব ল্যাপটপ খুব হয়তো এসছে খুব কম। আমরা ডেস্কটপ যখন ইউজ করতাম ওই পেন্টিয়াম 4 বা তারও আগের যে মডেলগুলো, তখন ছোটখাটো ওয়েবসাইট গুলো যেগুলো তৈরি হতো, সেই ওয়েবসাইটে তখন ইউএক্স সবে আসছে, তখনো পর্যন্ত এতটা এনরিচড ভার্সনে আমরা ইউএক্স কে পাইনি। তারপরে হলো কি, হাতে হাতে স্মার্টফোন এলো, সেখানে এলো কি রেসপন্সিভ ডিজাইন এলো, মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ এলো, মানে একটা ওয়েবসাইটকে আমি একবার বানাবো, সেই ওয়েবসাইটটার লুক অ্যান্ড ফিল যেমন একটা ওয়েবসাইটে দেখতে হবে, তেমন মোবাইলে তার লুক অ্যান্ড ফিল ডিফারেন্ট হবে। আমি যদি আমার অ্যাপেল ওয়াচে দেখতে চাই, সেই অ্যাপেল ওয়াচের
অ্যাপেল ওয়াচ অনুসারে সেটাকে কাস্টমাইজ করা যাবে। তো এই অ্যাপেল ওয়াচ তখনও আসেনি, আমি 2000 সালে মোবাইল ফার্স্ট ডিজাইন অব্দি বলছি। তো সেই সময় ইউএক্স এর উত্থান অ্যাকচুয়ালি শুরু হলো, তাই আমি লিখেছি রাইজ অফ ইউএক্স। তারপরে কি 2010 সাল, সেই সময় এলো কি স্মার্ট ডিভাইস এলো, এবং বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস, আইওটি, ইন্টারনেট অফ থিংস, বা এই ধরনের জিনিসগুলো, বা যেটাকে বলা হয় ভয়েস ইউজার ইন্টারফেস, এই যে জিনিসগুলোর ইন্ট্রোডাকশন হলো, তখন ইউএক্স এর লেভেল একটা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছালো। মানে তার একটা অ্যাডভান্সমেন্ট হলো, এবং এই অ্যাডভান্সমেন্টটা একটা মেজর অ্যাডভান্সমেন্ট। এবং তারপরে যেটা হয়েছে সেটা একটা রিভলিউশন, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকেছে, মেশিন লার্নিং ঢুকেছে, এবং মানুষের সাথে মেশিনের ব্যবহার পাল্টেছে। তার সঙ্গে কোপ আপ করে ইউএক্স যারা ডিজাইনার, সেই জিনিসটার সাথে কোপ আপ করে তারা কিন্তু ডিজাইন করা শুরু করেছেন। সুতরাং ডিজাইনের যে প্রসেস, এই প্রসেস কিন্তু এখন 1990 বা 2000 সালে আটকে নেই। সেই জিনিস এতটাই ম্যাচিওর হয়েছে যে আমাদের তাদের সাথে তাল মেলাতে হবে, না হলে অ্যাজ এ ডিজাইনার আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে গ্রোথ আমাদের স্ট্যাগনেন্ট হয়ে যাবে। যেমন আমাকে কেউ বললো যে একটা অগমেন্টেড রিলেটেড একটা অ্যাপ বানাতে হবে, সেক্ষেত্রে আমার নলেজ হোক, আমার স্কিল হোক, আমার এক্সপিটিস হোক, আমাকে কিন্তু সেই লেভেলে নিয়ে যেতে হবে, যাতে আমি এতদিন এক সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন করছিলাম, হঠাৎ করে আমাকে একটা ওই ধরনের মাল্টিটাস্কিং অ্যাপ বানাতে বলা হয়েছে। তো আমার কিন্তু ডিজাইনের লেভেলটাও সেই দিকে নিয়ে যেতে হবে, যাতে আমরা এই অ্যাডভান্সমেন্ট গুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারি বা নিজেদেরকে মানাতে পারি। তো এটা ছিল ইভলিউশন অফ ইউআই ইউএক্স। এবং এখানে ডন নরম্যানের একটা বিখ্যাত উক্তি আছে যে নো প্রোডাক্ট ইজ অ্যান আইল্যান্ড, আ প্রোডাক্ট ইজ মোর দ্যান দ্য প্রোডাক্ট, ইট ইজ আ কোহেসিভ ইন্টিগ্রেটেড সেট অফ এক্সপিরিয়েন্সেস। Think through all of the stages of a product or service, from initial intentions through final reflections, from the first usage to help, সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। খুব কঠিন করে একটা কথা লেখা আছে, এই কথাটাকে সহজ করে কি করে বোঝানো যায় সেটা আমি চেষ্টা করছি, এবং কিভাবে এই ডিজাইন প্রসিডিওরটা এগোয় তার একটা ব্রিফ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে ডিজাইন প্রসেসে কি থাকে। না, এই টোটাল প্রসেস গুলোর মধ্যে দিয়েই আমরা যাব, কিন্তু এটা একটা হিউজ প্রসেস। এই যে আমরা দেখছি না 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট হচ্ছে মানে বলা যায় আমার মেইন রুট, মানে 5 রুটস অফ দ্য ডিজাইন প্রসেস, যে ডিসকভার, ডিফাইন, আইডিয়েট, ডিজাইন, টেস্টিং। এই যে রিসার্চ ইউর ইউজার নিডস যেটা লেখা আছে ডিসকভারের ক্ষেত্রে, সেই জিনিসটা কি, না আমার ক্লায়েন্ট কি চাইছেন অ্যাকচুয়ালি। ক্লায়েন্ট এসে যখন বলছেন আমার একটা, সেটা কোনো কোম্পানিতে এসে বলতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করলে আপনাকে ডাইরেক্ট এসে বলতে পারে, প্রসিডিওর ইজ সেম। যে আপনাকে ক্লায়েন্ট এসে যখন বলছেন তার নিডটাকে বোঝা, এবং সেই নিডটাকে বোঝার মধ্যে তার কতগুলো স্ট্র্যাটেজি প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং আমরা যখন এই কোর্সটায় শিখবো, আস্তে আস্তে সমস্ত কিছু, সেখানে বিভিন্ন টুলস ইউজ করতে হয়, ফ্লো ম্যাপ ইউজ করতে হয়, ফিগ জ্যাম ইউজ করতে হয়। এই টুলগুলো ইউজ করে আমরা কি করব, আমরা টোটাল রিসার্চ প্রসেসটাকে একটা অর্গানাইজড ওয়েতে মেনটেন করব। তারপরে কি হয়, ডিফাইন, মানে ইউজারের কোনটা প্রয়োজনীয় এবং তার কি সমস্যা হচ্ছে। একটা খুব মানে জানি না কেউ শুনেছেন কিনা, পেইন পয়েন্ট বলে একটা জিনিস আছে। মানে ইউজার কোথায়, মানে তার কি অসুবিধা অ্যাকচুয়ালি, একটা হতেই পারে কোনো ইউজার হয়তো টেক সাভি নয়, কিন্তু সে চাইছে, এখন ডিজিটালাইজেশনের এরা, সে চাইছে তার প্রোডাক্টটাকে সে আর দোকানে সীমাবদ্ধ করবে না, সে সেটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবে। এবার ধরুন সেই ইউজার বা ক্লায়েন্ট হিসেবেই আমি বলছি, তিনি এসে আপনাকে বললেন আপনি আমাকে এরকম একটা ডিজাইন করে দিন, আমার ওয়েবসাইট থেকে আমি জিনিসপত্র বিক্রি বাটা করবো। এবার আপনি ডিজাইনার, আপনি দেখলেন কি, আপনি আপনার ডিজাইনে অবভিয়াসলি খুব থট প্রসেসে যেটা আসবে, যে এখন বিক্রি বাটা মানে সেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা এন্ট্রি হয়। হয়তো তিনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করছেন যেটা হয়তো ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং বা এইগুলোর মাধ্যমে তিনি সেই কাস্টমারকে ওয়েব পেজে মানে আনতে পারবেন, সেক্ষেত্রে তার সোশ্যাল মিডিয়ার অপশন গুলো থাকা প্রয়োজন একটা ডিজাইনে। কিন্তু ক্লায়েন্ট বারবার বলছেন যে না, আমি অত টেক্সাভি নই, আমি এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবো না, আপনি ডিজাইনে রাখবেন না, জাস্ট ওয়েবসাইট দিন একটা, আপনাকে আমি প্লেন একটা ডিজাইন চাইছি যেখানে সোশ্যাল মিডিয়ার কোনো ইন্টারাকশন থাকবে না।
সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে কনভিন্স করাতে হয় যে দাদা আপনি যদি আপনার ব্র্যান্ডিং বাড়াতে চান বা আপনার বিজনেসকে যদি বাড়াতে চান বা এনলার্জমেন্ট চান, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশনটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাকে একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে হয় অ্যাজ আ ডিজাইনার, যে আমি এই ডিজাইনের বাইরে তো বেরোতে পারবো না, তাহলে তো আমার যে ওয়ার্ক ফ্লো, আমার যে ডিজাইন ডকুমেন্ট আমি যা বানিয়েছি সেই জিনিসটা তো ঘেটে যাচ্ছে। আমি তো ঠিক করেছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে আপনার মেইন কথা ব্যবসা বাড়ানো। তো আমি ক্লায়েন্টকে বলেছি যে ঠিক আছে, এমন একটা ডিজাইন আমি দেব যেটায় আপনার ওয়েবসাইটে প্রচুর লোকজন এসে জিনিসপত্রও কিনবে, এবং আপনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো আছে সেইখান থেকেও তারা জিনিসপত্র কিনতে পারে, তার প্রভিশন আমি ওয়েবসাইটে রাখবো। তো সেক্ষেত্রে সেই ক্লায়েন্ট যখন গড়রাজি, তো তখন সেই ডিজাইনারকে একটা স্ট্যান্ড পয়েন্ট দিতে হয় এবং তাকে বোঝাতে হয়। সুতরাং কনভিন্সিং পাওয়ারটা ডিজাইনারদের জন্য একটা মারাত্মক রকম প্লাস পয়েন্ট, যে এটা রাখতে হয়। এবং সেকেন্ড কথা, নিজের ডিজাইনে স্ট্রিক্ট থাকা। অবভিয়াসলি ওপেন টু ইটারেশন থাকতে হবে, সেটা অন্য জিনিস, কিন্তু এমন একটা পয়েন্ট থেকে সে নড়বে না যেখানে সেই পয়েন্টের মানে মানে সেই ডিজাইনটা চেঞ্জ করলে তার ক্লায়েন্টের কোনো ক্ষতি হতে পারে বা ব্র্যান্ডিং এ সেটার ইম্প্যাক্ট পড়তে পারে। সুতরাং আমাকে তার আগে বুঝতে হবে যে ইউজারের পেন পয়েন্ট কোনগুলো, যে তিনি কোনটায় ইউজ করতে সক্ষম বা কোনটায় ইউজ করতে তিনি স্বচ্ছন্দ বোধ করছেন, কোনটা ইউজ করতে তিনি স্বচ্ছন্দ বোধ করছেন না। সেইটাকে বাদ দিয়ে যদি ডিজাইন করা যায়, দেন সেটা তার ব্র্যান্ডিং এ কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা, এই সমস্ত যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটা প্রসিডিওর আছে এবং সেগুলোকে মেনটেন করারও একটা প্রসিডিওর আছে, এবং সেই কারণেই আমরা বিভিন্ন টুলস এর ইন্ট্রোডাকশন করি, যে সেই টুলস দ্বারা সেগুলোকে ম্যানেজ করা হয়। তো সেইখানে সেকেন্ড থিং হচ্ছে দ্য ডিফাইন। তারপরের থার্ড অপশন হচ্ছে আইডিয়েট। আইডিয়েট কি? চ্যালেঞ্জ অ্যাজাম্পশনস অ্যান্ড ক্রিয়েট আইডিয়াস। অ্যাজাম্পশন কি করতে হয় না, একটা ইউজারের এই যে আমি বললাম যে একটা ইউজারের সাথে একটা মেশিনের ইন্টারাকশন কি হয়, সেই ইন্টারাকশনের একটা মাথার মধ্যে ডিজাইনারকে ছকে নিতে হয়, যে আমার ইউজার এই এই জায়গায় যেতে পারে, এই জায়গায় যেতে গেলে তাকে 14টা ক্লিক করে যেতে হচ্ছে, আমি যদি এই প্রভিশনটা রাখি তাকে 2টো ক্লিকে এখানে আনা যাচ্ছে, সুতরাং সেই ইউজারটা বিরক্ত হচ্ছে না। তো এই যে অ্যাজাম্পশন গুলো করা, এই ফ্লো ম্যাপ গুলো আঁকা বা ফ্লো ম্যাপ গুলোকে পয়েন্ট আউট করা, এই জিনিসটাকে বলা হয় আইডিয়েট। এবং কত কম সময়ের মধ্যে আমি একটা ইউজারকে একটা প্রোডাক্টের ইউজার ফ্রেন্ডলিনেসটাকে বোঝাতে পারি, সেইটা এই আইডিয়েট বা এই টোটাল ডিজাইন প্রসেসটারই লক্ষ্য সেটা। তারপরে শুরু হয় ডিজাইন করা। সুতরাং এই যে ডিজাইন, তার আগে এই তিনটে হিউজ প্রসেস, এবং সেই প্রত্যেকটা প্রসেসের একটা মানে প্রপার ফরম্যাট আছে, এবং তার একটা এর মানে প্রত্যেকটা নিয়ে প্রায় কয়েক উইকস ধরে ক্লাস নেওয়া যায়, এগুলো এতটাই ডিটেল একটা পড়াশোনা বা ডিটেলড একটা রিসার্চ ফিল্ড এগুলো। তারপরে আসছে কি? ডিজাইন। তারপরে শুরু হয় যে আপনি সমস্ত কিছু জেনে গেলেন, আপনার ইউজারের কি চাইছেন, ক্লায়েন্ট কি চান, সমস্ত কিছু আপনি জানলেন। এবার তার বেসিসে আপনি ডিজাইন শুরু করলেন। ডিজাইন শেষ হওয়ার পর আসে টেস্টিং, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করলেন সেটা তার জন্য ফ্রুটফুল হলো কিনা, সেইটা একটা যখন টেস্টিং ফেজে আসে, তখন সেই জিনিসটা ডিজাইনটাকে টেস্ট করতে হয়, ইউজিবিলিটি টেস্টিং হয়, বিভিন্ন ধরনের টেস্টিং মেথোডোলজি সেখানে আছে, কিভাবে একটা ডিজাইনকে ফ্রুটফুল করা যায় তার বিভিন্ন ধরনের টেস্টিং এর প্রসিডিওর আছে, তারও বিভিন্ন ধরনের টুলস আছে। তো আমরা এই প্রত্যেকটা পর্যায়ে বিভিন্ন টুলস এর সাথে পরিচিত হব, এবং আমাদের মেইন মাস্টার টুল হবে ফিগমা। আমি আবারও বলছি, প্রচুর টুলস আমরা শিখবো এদিক ওদিক থেকে, কারণ আমরা অবভিয়াসলি যাতে একটা কোম্পানির যোগ্য হয়ে উঠতে পারি, কোম্পানি আমাদের হায়ার করবে কেন, অবভিয়াসলি আমার স্কিল দেখে। তো স্কিলের মধ্যে আমি কি কি টুলস শিখেছি সেটাও পড়ে। সুতরাং আমরা সব টুলসই ডিজাইন রিলেটেড, যা যা টুলস হয় আমরা একটু করে অবভিয়াসলি শিখবো, কিন্তু মাস্টার টুল যেটা হবে সেটা হচ্ছে ফিগমা। কারণ ফিগমার ওপরে এই মুহূর্তে এখনো পর্যন্ত ওয়েব ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইনের টুলস আমার অন্তত নজরে আসেনি। এবং ফিগমা একটা কোম্পানি, ফিগমা বলাটা ভুল, ফিগমার দুটো প্রোডাক্ট, একটা ফিগমা ডিজাইন এবং আরেকটা হচ্ছে ফিগ জ্যাম।
FigJam is for brainstorming, এই যে ডিসকভার, ডিফাইন, আইডিয়েট, এই তিনটে জিনিস যখন আমরা করব, এটা হচ্ছে FigJam এ করা যায়, বা আমরা ফ্লো ম্যাপ ইউজ করব। এবং তারপরে ডিজাইন প্রসেস এন্ড টেস্টিং, তার আলাদা টুলস। ডিজাইন অবভিয়াসলি ফিগমা ডিজাইনে হবে। তো এইটা ছিল আমাদের ডিজাইন প্রসেস, এবং আমি খুব শর্টকাটে এখানে বোঝানোর চেষ্টা করলাম 5টা পয়েন্টে। এটা 20 উইকস এর একটা কোর্স, সুতরাং বুঝতেই পারছেন কতটা ইলাবোরেটলি বিষয়গুলো জানতে হয় বা শিখতে হয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব মানে ইন্টারেস্টিং একটা ফিল্ড। এবং আমি আমার লাস্টে আমার জার্নিটাও একটু শেয়ার করব, তাহলে আপনারা হয়তো আমার পয়েন্ট অফ ভিউটাও বুঝতে পারবেন এবং নিজেদের সাথে মেলাতে পারবেন। আচ্ছা, কেউ কি কিছু বলছেন? শিশির দত্ত। হ্যাঁ, শিশির দত্ত হ্যান্ড রাইজ করেছেন, একটু বলুন। ম্যাডাম, প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা একটু কনফার্ম করুন তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ম্যাম দেখতে আচ্ছা, পাচ্ছি ম্যাম। ওকে ওকে ওকে। শিশির আচ্ছা, দত্ত, আপনি সমীক্ষা একটু নেটওয়ার্কটা একটু চেক করুন। হ্যাঁ সমীক্ষা ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে এটা শিখতে গেলে কি কি লাগবে, মানে মোবাইল থেকে শিখতে পারবো, ট্যাব থেকে শিখতে পারবো? আমি সমস্তটা বলে দিচ্ছি, আমি লাস্টে এসে সমস্ত কিছু বলে দিচ্ছি, বা কি আচ্ছা, এই জন্য কি 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 এলিজিবিলিটি। কি শিখে রাখতে হবে আগে থেকে? মানে আগে থেকে কোনো কোডিং ফোডিং কিছু করতে হবে, শিখতে হবে? না না, একেবারেই না। কোডিং এর কোনো নলেজ ছাড়াই এটা শেখা যাবে। এবং কোডিং এর কোনো বেসিক নলেজ এখানে লাগে না। অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলে লাগে না, লাগে না বলাটা আমার ভুল হবে। এন্ট্রি লেভেলে কখনোই লাগে না। কিন্তু একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে একজন ইউআই ইউএক্স ডিজাইনারকে তো বিভিন্ন টিমের সাথে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজ করতে হয়। তাকে ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করতে হয়, প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমের সাথে কাজ করতে হয়, প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে থাকতে হয়। তো তাকে বিষয়গুলো বুঝতে হয়। ধরুন আমার কাছে কোনো কাস্টমার এলো, বা আমার কোম্পানির কাছে কোনো ক্লায়েন্ট এসছেন, যিনি বলছেন আমার 1 মাসের মধ্যে একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে। তো আমি এমন কোনো ডিজাইন দেব না যেটা ডেভেলপার ডেভেলপ করতে গিয়ে আহ, সে 1 মাসের মধ্যে সেটা করার ক্যাপাসিটি আমার টিমের মধ্যে নেই। সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি এমন একটা ডিজাইন দেব যেটা আমার ডেভেলপার 1 মাসের মধ্যে সেটাকে কোড করে দিতে পারবে। সুতরাং তাকে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে তাকে বুঝতে হচ্ছে যে ডেভেলপারের ক্যাপাবিলিটি কতটা, তার টিমের ক্যাপাবিলিটি কতটা, এবং কোন টাইমে কোন ডিজাইনটা অ্যাকচুয়ালি করা যাবে, বা সেটা কোড করার ক্ষেত্রে কতটা ফিজিবল হবে। তো একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে সেটা বুঝতে হয়, কিন্তু এন্ট্রি পয়েন্টে মিনিমাম নলেজ অফ কোডিং সেভাবে লাগে না। এবং যদি লাগে, এটা আমার একটা মানে আমি ব্রশিওরেও সেটা কখনো উল্লেখ করিনি, বা আজকে ক্লাসে ভেবেছিলাম বলবো, যে যারা চাইবেন আমি একটা এক্সট্রা ক্লাস নেব সেটা ফর এইচটিএমএল সিএসএস অ্যান্ড বুটস্ট্র্যাপ, একটা বেসিক নলেজ দেওয়ার জন্য। খুব ভয়ঙ্কর কিছু না, খুব ইজি অ্যাপ্রোচে বোঝাবো যে একটা নর্মাল একটা ওয়েব পেজকে বা নর্মাল একটা ডিজাইনকে আমরা কিভাবে ওয়েব পেজে কনভার্ট করতে পারি। আমরা তো সবসময় চাকরিমুখী স্কিল আপগ্রেডেশনের কথা বলে এসেছি, বা ডিগ্রি থাকলেই যে সে চাকরি পাবে এরকম কোনো মানে নেই। সুতরাং স্কিল গুলোকে আপগ্রেড করতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে যারা, এটা হয়তো অনেকে এখানে আছেন এইচটিএমএল সিএসএস অলরেডি জানেন, বা অনেকে আছেন জানেন না, যারা জানেন না তাদের জন্য আমি একটা ক্লাস কি দুটো ক্লাস হয়তো এক্সট্রা নেব, এবং একটা সিম্পল পিএইচডি বা সিম্পল একটা ডিজাইন ডকুমেন্টকে কিভাবে ওয়েব পেজে কনভার্ট করতে হয় সেটা আমি শিখিয়ে দেব। বেশ। আচ্ছা, অর্পিতা বণিক। অর্পিতা বণিক, আচ্ছা, হ্যান্ড ডাউন করেছে। আচ্ছা, আমি তাহলে এবার একটু আসি আমার আজকের বিষয়টায়। আচ্ছা। ম্যাডাম, আরেকটা আরেকটা প্রশ্ন ম্যাডাম। হ্যাঁ, বলছি, এর বলুন। জন্য কোনো মানে আমাকে গ্রাজুয়েশন করতে হবে? আমাকে মানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা বলতে, যদি চাকরি প্রার্থী হয় সেক্ষেত্রে অবভিয়াসলি গ্রাজুয়েশনটা দরকারি। বিভিন্ন কোম্পানির যা রিকোয়ারমেন্ট থাকে যে মিনিমাম গ্রাজুয়েশন,
সেই জিনিসটা দরকারি। কিন্তু যদি সে চাকরি প্রার্থী না হয়, স্কিল আপগ্রেডেশনের জন্য সে যে কোনো সময় যে কোনো মোমেন্টে, এবং অবভিয়াসলি এটা একটা ফ্রিল্যান্সিং এর জন্য খুব ভালো ফিল্ড। আমি ফিভার বা আপওয়ার্ক বা আমরা রেখেছি পোর্টফোলিও মেকিং, এবং সেটা সরি সেটা ফর যেমন প্রফেশনাল কিছু প্ল্যাটফর্ম আছে, বিহ্যান্স বা ড্রিবিল, সেখানে প্রফেশনাল যারা ইউআই ইউএক্স প্রফেশনাল যারা আছে তারা পোর্টফোলিও তৈরি করে, এবং সেখানে প্রচুর ফ্রিল্যান্সিং এর কাজের অপশন তারা সেই পোর্টফোলিও গুলো দিয়ে পায়। তো সেই অপশনটাও আছে ফ্রিল্যান্সিং এর ফিল্ড হিসেবে, এটা মানে যথেষ্ট এনরিচড একটা ফিল্ড। এবং যারা চাকরি প্রার্থী তাদের জন্য অবভিয়াসলি সেটা কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট যে গ্রাজুয়েশন রাখতে হবে বা কি, কিন্তু এই কোর্সের জন্য আম, ইচ্ছাটা মেইন দরকার, যে আমি এই জিনিসটাই ইন্টারেস্টেড, আমি শিখতে চাই। তা ইচ্ছেটুকু থাকলেই এবং সিরিয়াসনেস থাকলেই এই জিনিসটা শেখা যায়, এবং এটা একটা খুব ভালো স্কিল। আমরা বোধহয় বলেওছি যে লিঙ্কডইনের টপ 7টা স্কিলের মধ্যে এটা আসে, ইউআই ইউএক্স ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইনিং স্কিল। তো আমার মনে হয় এটা মানে একটা এন্ট্রি লেভেলের স্কিল হিসেবে এটা যথেষ্ট এনরিচড একটা স্কিল, এবং এটা এনরোল করা উচিত। মানে আমি বলছি না মানে আম, এমনও প্রচুর লোক আছে সে হয়তো ডিজাইনে কাজ করলো, তার মনে হলো ডিজাইনে আমার ভাল লাগছে না, সুতরাং সে অন্য কোনো আহ, হতেই পারে এটা, যেমন আমার একটা টাইমে হয়েছিল, তো আমি সেখান থেকে ডেভেলপমেন্টে কিছুটা সুইচ করেছি। এখন আমি ডিজাইন ডেভেলপমেন্ট দুটোতেই অল্টারনেটিভলি কাজ করি। যে কোডিং, যার কোডিং এর ব্যাকগ্রাউন্ড নেই, কোডিং নলেজ নেই, আমারই ছিল না বলতে গেলে, তো আমি পরে সেটা শেয়ার করব। তো এই ধরনের কোনো জিনিস অ্যাকচুয়ালি লাগে না আমার। আমরা যেভাবে ক্লাসটা নেব বা যেভাবে শুরু করব, একদমই বলছি বেসিক জিনিস থেকে শুরু হবে। আমি হুম। এই ক্লাসটাই সেশনটাই শুরু করেছি যে আমরা অঙ্কের খাতার মার্জিন টানতাম কেন সেটা দিয়ে। সুতরাং আমি এইভাবেই পড়ানোটা এগিয়ে নিয়ে যাব, এবং সেটা একটা অ্যাডভান্স লেভেলে যাবে, যেখান থেকে আমরা একটা প্রপার পোর্টফোলিও পাবো, এবং সেখানে আমরা অন্তত 3 থেকে 4টে প্রোডাক্ট ডিজাইনিং এর আইডিয়া আমার মাথায় আছে, সেই প্রোডাক্ট আমরা ডিজাইন করব, এবং তারপরে তো অবভিয়াসলি ইন্টার্নশিপের সুযোগ থাকছেই, এবং সেটা আর একটা লাইভ এটা কিরকম প্রজেক্টে কাজ এন্ট্রি করার সুযোগ। এন্ট্রি লেভেলে কেউ মাইনে পাওয়া যায় ম্যাডাম? এন্ট্রি লেভেলের মায়নাটা সেটা যদি কলকাতা বেসড হয়, সেটা অবভিয়াসলি যদি তার প্রায়র কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আমি ধরে নিলাম সে একদম ফ্রেশার, সে একদম মানে আহ, হয়তো সদ্য গ্রাজুয়েশন পাশ করেছে, তারপরেই এই স্কিলটা সে নিয়েছে, মানে স্কিলটা ডেভেলপ করেছে, তারপরে সে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে মায়নাটা হয়তো একটু মানে তার হয়তো যা এক্সপেকটেশন সেটা তার ম্যাচ নাও করতে পারে, সেটা 15-20 হাজার হতে পারে। কিন্তু যখন সে আস্তে আস্তে স্কিলটাকে ডেভেলপ করবে, তার 1-2 বছরের এক্সপিরিয়েন্স হবে, এবং সে যদি একটা ভালো কোম্পানির তার নামের পাশে একটা ট্যাগ থাকে, সে অবভিয়াসলি সুইচ করলে তার মায়না অনেক বেশি বাড়ে। এবং যারা এক্সপিরিয়েন্সড তারাও যদি এই স্কিল ডেভেলপ করতে চান, এবং বললাম তো মানে এটা খুবই একটা ভালো স্কিল ডেভেলপ করার মতো। এবং সব থেকে প্লাস পয়েন্ট যেটা, অবভিয়াসলি কোডিং নলেজ লাগে না, কিন্তু যদি কেউ শিখতে চান, কারণ আমরা এই যে আমাদের বিদ্যাস্তুতে আরেকটা কোর্স রয়েছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তার কাজটা কি, একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, আমি একটু টেকনিক্যাল কথা বলছি, দুজনের কাজকে একসঙ্গে মার্চ করিয়ে কাজ শেখানো হয়। তো সেক্ষেত্রে কোম্পানি চাইবে কি, যে একজন মাল্টিটাস্কার আসুক, সে ডিজাইন করবে, সে ডেভেলপ করবে, এই ধরনের ক্রাইটেরিয়া যে মিড টিয়ার কোম্পানিগুলোতে থাকে, তাদের জন্য আমি বলছি আমি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ আমি এক্সট্রা ক্লাস 2 দিন হয়তো নেব। কিন্তু এন্ট্রি লেভেলে জেনারেলি ইউআই ইউএক্স ডিজাইনের যে স্কিল থাকে, পোর্টফোলিও থাকে, বা আমরা যা যা বানাবো, জেনারেলি কাজ দেখেই তো মানুষ হায়ার করে, বা তাকে তখন গিয়ে সেখানে কোম্পানি থেকে কেস স্টাডি দেওয়া হয়, সেটাকে সলভ করতে হয় বা সে ডিজাইনটা করতে হয়, সেটা পছন্দ হলে কোম্পানি হায়ার করে, ইন্টারভিউ নেয়। তো এটা নির্ভর করছে স্যালারি প্যাকেজ এন্ড অল। আচ্ছা, সঞ্জয় সরকার বলুন। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। আমি খুব ইন্টারেস্টেড কোর্সটা করবার জন্য। আমি হ্যাঁ হ্যাঁ। ফুল স্ট্যাক করেছি, বিদ্যার্থী আচ্ছা থেকে ফুল স্ট্যাক করেছি কোর্সটা। আচ্ছা। তো আমি এই কোর্সটার জন্য খুব আগ্রহী, এবং আমি জানতে চাইছি যে এখানে কি ইন্টার্নশিপ করানো হবে কোর্স হ্যাঁ, শেষে? এখানে ইন্টার্নশিপ করানো হবে, এবং সেটা লাইভ প্রজেক্টে কাজ করানো হয়, এবং কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজ করানো হয়।
মানে আপনাকে ডেভেলপমেন্ট টিমের সাথেই কাজ করতে হবে। আপনি যেহেতু ফুল স্ট্যাক শিখেছেন, তো এটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট যে আপনি অলরেডি ডেভেলপমেন্ট জানেন। তো আপনি নিজে বুঝতে পারছেন যে ডিজাইন একটা ডেভেলপমেন্টের জন্য বা একটা ডেভেলপারের জন্য কতটা দরকারি, না হলে সে প্রায় অন্ধ, কি ডেভেলপ করবে সে নিজেই জানে না। তো সেক্ষেত্রে আপনি, হ্যাঁ ম্যাম। হ্যাঁ সেটা আপনি এখানে ইন্টার্নশিপ করানো হবে, লাইভ প্রজেক্টে কাজ করানো হবে, এবং আপনি ডেভেলপমেন্ট টিমের সাথেই কাজ করবেন সেখানে। থ্যাংক ইউ ম্যাম, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অর্পিতা বণিক অনেকক্ষণ হাত তুলে আছেন। হ্যাঁ ম্যাম, যেটা আমার মানে জানার ছিল, আমার তো মানে আমার যেটা ইচ্ছা ডিজাইনিং এর দিকে যাওয়া, ওয়েব ডিজাইনিং এর দিকে। যদি ম্যাম আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জানি, তো আমি কি ম্যাম ইউআই ইউএক্স এর ওপর কি আমি কাজ করতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, মানে এটা তো আমি তো বলছি বারবার যে যারা ডেভেলপমেন্ট শিখবেন বা যারা ডেভেলপমেন্ট শিখে এসেছেন তাদের জন্য ইউআই ইউএক্স একটা মানে প্লাস পয়েন্ট। একটা কোম্পানি, ধরুন না আপনি যদি মাল্টিটাস্কার হন, সেখানে কোম্পানিতে তো আপনার কদর অনেক বেশি। আপনি দু তিনজনের কাজ একা করছেন বা একা করতে পারছেন, সেই ক্যাপাবিলিটি আপনাকে বাকিদের থেকে আলাদা করছে। সুতরাং আপনার সেক্ষেত্রে মানে ইন্টারভিউতে ভালো পারফর্ম করারও চান্স বেশি, বা আপনার সিভি সিলেকশনের চান্সও বেশি। সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট যারা ডেভেলপমেন্ট শিখে ডিজাইন করতে চাইছেন, অবভিয়াসলি এটা একটা প্লাস পয়েন্ট। এমনি ম্যাম এইচটিএমএল সিএসএস ছাড়া ইউআই ইউএক্স এর কি কি দরকার লাগে ম্যাম করতে? ইউআই ইউএক্স এ আমরা বিভিন্ন টুলস শিখবো। আমি তো বললাম ইন শর্ট ইউআই ইউএক্স মানেটা কি। আপনি যেহেতু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর নলেজ আছে, আপনি বুঝতে পারছেন যে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিশ্চয়ই বানিয়েছেন কখনো, একটা ওয়েব পেজ বানিয়েছেন। এবার সেই ওয়েব পেজের একটা পারফেক্ট ডিজাইন দরকার হয়। সেই ডিজাইনটা কিভাবে তৈরি হয়, বা সেই কিসের মানে কোন ডিজাইনের ওপরে বেস করে আপনি ওয়েব পেজ বানাবেন, এই জিনিসগুলো যিনি ঠিক করেন তিনি ইউআই ইউএক্স ডিজাইনার। তো আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইনার অ্যান্ড ডেভেলপার হন, যাকে ইন শর্ট বলা হয় ইউআই ডেভেলপার, এটাও কিন্তু একটা খুব ভালো ডিমান্ডিং জব রোল। এবং মানে আমি ওই জন্য আবারও বলছি যে যারা ডেভেলপমেন্ট শিখে ইউআই ইউএক্স শিখতে চাচ্ছেন, ইটস আ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল। খুব ভালো, এটা একটা প্লাস পয়েন্ট। ওকে ইভেন ম্যাম। আমিও ফার্স্টে, আমি যদি আমার কথাটা বলি তাহলে হয়তো অনেকের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি বাকিদের কোয়েশ্চেন গুলো নিয়ে নিই। অর্পিতা বণিক আমি মনে হয় সলভ করলাম তার প্রবলেম। জয়া ভট্টাচার্য বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ম্যাডাম, আমি অ্যাকচুয়ালি যখন এইটার ব্যাপারে আর কি বিদ্যাস্তুতে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোনো গ্রাফিক্স কোর্স হয় কিনা, হুম। তখন তো তারা আমাকে আজকের লিঙ্কটা দিল যে আজকের এটার উপরে হ্যাঁ, এবার গ্রাফিক্স ডিজাইন আর ইউআই ইউএক্স আমি আসছিলাম, মানে আমার এর পরের টপিকই ছিল যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, ইউআই ইউএক্স হচ্ছে কি আমরা মেইনলি অ্যাপ্লিকেশন বা কোনো প্রোডাক্ট নির্ভর একটা ডিজাইন। আর গ্রাফিক্স ডিজাইন যদি আপনি সম্পূর্ণরূপে শিখতে চান, আমরা কি করব, ইউআই ইউএক্স এর যে প্রয়োজনীয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, একটা ওয়েবসাইটের ব্যানার তৈরি বা একটা পোস্টার তৈরি বা একটা লোগো, যেটা ওয়েবসাইটের পারপাসে লাগে, বা একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা একটা প্রোডাক্ট বানাতে গেলে যে ধরনের জিনিসপত্র লাগে, আমরা সেইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয় সেটা শিখবো এখানে। তো তার জন্য আমরা বিভিন্ন টুল ইউজ করব। অবভিয়াসলি এটার কোর্সটার নামই ইউআই ইউএক্স এন্ড গ্রাফিক ডিজাইন। তাহলে আমরা যে গ্রাফিক্স ডিজাইনিং এর মধ্যে যে টুলগুলো ব্যবহার করতে দেখেছি, যেমন কোরাল ড্র বলুন, ইলাস্ট্রেটর বলুন, ফটোশপ, তাহলে তার সাথে মানে এগুলোর মানে কি তফাৎ? মানে আমরা যখন গ্রাফিক্স ডিজাইনিং এর, আমি যেমন যেটুকু জানি, আমার খুব বেশি তো জ্ঞান নেই, আহ, তো আমি এটাই জানতে চাইছি যে ওই টুলগুলোও তো আমাদের এই জিনিসগুলো করতে সাহায্য করে। না, মানে আমরা তো মেইনলি এখানে কথা বলছি ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন বা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন। তো এই ডিজাইনে যে টুলগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে মেইনলি এখন যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আমরা তো অবভিয়াসলি শিখবো যে আপনি মানে আমরা এমন কিছু জিনিস শেখাবো না যেটা হয়তো কোনো কোম্পানিতে গিয়ে আপনি পাবেন না সেই টুল, বা সেইটায় হয়তো আপনি কাজ করতে পারবেন না। তো আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জিনিসপত্র শিখবো, সেখানে অবভিয়াসলি ফিগমা ওয়েল অ্যাকসেপ্টেড, এবং ফিগমার যা যা ফিচার আছে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু এক্সপ্লোর করব। তো আমরা এই একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে, একটা মোবাইল অ্যাপ্লিকেশন, এই সমস্ত কিছু তৈরি করতে গিয়ে আমাদের লোগো লাগবে,
সেই লোগো ডিজাইন কিভাবে হয় তার জন্য একটা স্পেসিফিক টুল ইউজ করব, সেটা ইলাস্ট্রেটর হতে পারে, সেটা ফটোশপ হতে পারে, এবং সেখানে আমি দেখতে মানে আমাকে দেখতে হবে যে আপনারা সেগুলো কত সিমলেসলি আপনাদের মেশিনে ইনস্টল করতে পারছেন। এই সমস্তগুলো জিনিস আমরা বিবেচনা করেই সমস্ত কাজটা করাবো। আচ্ছা। আমরা ইউআই ইউএক্স ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন এই তিনটেই শিখবো, কিন্তু গ্রাফিক্স এর তো আরো পার্ট থাকে, ধরুন বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন থাকে, সেখানে বিভিন্ন ধরনের ধরুন অ্যানিমেশন থাকে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা অনেক ক্ষেত্রে আলাদা হয়। এবার সেই গ্রাফিক্স এর যে কোর গ্রাফিক্স এর কাজ হয় আর যা ইউআই ইউএক্স এর কাজ হয়, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনারা এই কোর্সে আস্তে আস্তে ধরতে পারবেন যে অ্যাকচুয়ালি কি। আমাদের তো ইন্ডাস্ট্রি বেসড কাজকর্ম করতে হবে, একটা আইটি, আমরা এখানে বিদ্যাস্তুতে কি করাই, স্কিল আপগ্রেড করাই, তো সেটা একটা আইটি কোম্পানি বেসড। তো আইটি কোম্পানিতে যে ধরনের কাজকর্ম হয় এবং যে ধরনের টুল ইউজ করে কাজগুলো করা হয়, আমরা ঠিক সেই জিনিসগুলোই করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশান্ত দত্ত, বলুন। হ্যাঁ ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ব্যালসেমিক আর ফিগজ্যাম এই দুটো অ্যাপ্লিকেশনের পারপাসটা কি একই? কাইন্ড অফ একই, কিন্তু কিছু কিছু ফিচার আছে যেগুলো হয়তো একটু আলাদা। তো আমরা ফিগজ্যামই ইউজ করব মোস্টলি, কারণ ব্যালসামিক ইনস্টলেশনে একটু সমস্যা হতে পারে অনেকের। বা আমি যদি অনলাইনেও ইউজ করাই সেক্ষেত্রে ফিচার কিছুটা লিমিটেড। তো ফিগমা তো একদমই ফ্রি একটা সফটওয়্যার এবং তাতে সমস্ত কিছুই করা যায়। আমি আবারও ভুল বললাম, ফিগমা একটা কোম্পানি, ফিগমা ডিজাইন অ্যান্ড ফিগজ্যাম, তো দুটোই খুব ইজিলি অ্যাভেলেবেল। তো আমরা এটার ওপরেই মোস্টলি কাজটা করব, কিন্তু আমরা এইরকম নিজেদেরকে ওপেন রাখতে হবে যাতে আমরা সমস্ত টুলের সাথে অ্যাডাপ্ট করতে পারি। যেহেতু প্রত্যেকটা কোম্পানির একটা আলাদা তাদের পলিসিস থাকে, তাদের আলাদা ডিজাইন টুল থাকে, সেই টুলের সাথে নিজেকে কোপ আপ করে নিতে হবে। সেই কারণে আমরা বিভিন্ন টুলের সাথে ইন্টারঅ্যাক্ট করব, আমরা দেখব সেই ফিচারগুলো এক্সপ্লোর করব, কম্পারেটিভ স্টাডি করব, আমরা নিজেরা ইউজ করতে গেলেই বুঝতে পারবো কোন টুলটা বেশি অ্যাপ্লিকেবল, কোন টুলটা আমার ঠিক পোষাচ্ছে না। এই জিনিসগুলো আমরা তখন বিচার বিবেচনা করব। আচ্ছা, আমরা তাহলে ব্যালসেমিক এখানে পাবো না, শুধু ফিগজ্যামটা পাবো? পেতে পারেন ব্যালসামিক, আমি বলছি না পাবো না, আমি তো বলছি এখানে যারা আছেন তাদেরকে আমি আগে দেখবো যে তারা সবাই সেই টুলটায় কাজ করতে পারছেন কিনা, সেই ইউজিবিলিটিটা আমায় দেখতে হবে, বা তাদের তো সেই টুলটার ফিজিবিলিটি আমায় দিতে হবে না। না হলে আমি হয়তো এখানে হয়তো 3-4 জন তাদের মেশিনে হয়তো জিনিসটা করতে পারছেন, বাকিরা হয়তো করতে পারছেন না। তো আমি এমন জিনিস হয়তো তাদের আমি ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, বা আমি, তারা যদি আমাকে পার্সোনাল কোনো হেল্প চায় আমি অবভিয়াসলি করে দেবো, যে এই টুলটা এইভাবে ইউজ করতে হয়, তার কি কি পদ্ধতি আছে, তার কি কি ফিচার আছে, সমস্ত কিছু ব্যালসামিক আমি শেখাতে পারি, আমি শেখাবো না বলিনি। তবে মেইনলি ফিগমা বেসড হবে। আচ্ছা, সায়ন্তী ব্যানার্জি, বলুন। হ্যাঁ ম্যাম, আমি ওই একটা ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, ওই গ্রাফিক্স এর ব্যাপারটা তো আমি বুঝছিলাম, ওই একটু আগে একজন প্রশ্ন করেছিলেন। ম্যাম, এতে কি ক্যানভার কোনো কাজে লাগে? ধরুন ক্যানভা ডিজাইনিং যারা শেখে তাদের কোনো এর ব্যাপারে সাহায্য হয়? অবভিয়াসলি হয়, অবভিয়াসলি হয়। ক্যানভা হচ্ছে আমার মতে খুব শর্টকাটে কাজ করবার একটা টুল। অনেকে বলে না ক্যানভায় যারা ডিজাইন করে তারা কেউ গ্রাফিক্স ডিজাইনার নয়, এই নিয়ে দেখবে প্রচুর মিম বেরোয়। তো আমার মতে এটা একটা মানে ওই শর্টকাটে কাজ সারা, কিন্তু আমি বলবো না যে তারা গ্রাফিক্স ডিজাইনার নয়, কারণ ক্যানভায় এমন কিছু হ্যান্ডি জিনিসপত্র আছে বা যেগুলো ধরো এলিমেন্টস হিসেবে পাওয়া যায়, সেগুলো হয়তো বানাতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়। তো এটা পুরোটাই টাইম ডিপেন্ডেন্ট। আমার হাতে 1 মাস আছে, আমি একরকম ভাবে ডিজাইন করব। আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আমি কিভাবে ডিজাইন করব, এটা পুরোটা আমার উপর। সুতরাং আমি সেই কারণে বলছি টুলস এর সাথে অ্যাডাপ্টেবিলিটি আমাদের বাড়াতে হবে। তো সেই অ্যাডাপ্টেবিলিটি যত বাড়াবো তত আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, সেটা ফ্রিল্যান্সিংই হোক বা কোনো কোম্পানির হয়ে কাজই হোক। আসলে ম্যাম আমি ওই বিদ্যাস্তুর ডিজিটাল মার্কেটিং কোর্সটা জয়েন করেছি, আমার তো 2 আগস্ট থেকে আরম্ভ হবে। আমি এই ইউআই আর ইউএক্স এর এই ব্যাপারটা একটু জানতে আগ্রহী ছিলাম বলে, আপনার আজকে এইটা হবে বলে আমি এখানে দেখলাম বলে আমি এখানটায় মিটিংটা জয়েন করলাম। এই যেগুলো যেগুলো আমার
জানার ইচ্ছা ছিল যে ধরুন যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার পর এটা করতে চায় তাদের কি কোনো চাকরির ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে? ডিজিটাল মার্কেটিং এ আমি বলছি না যে সুবিধা পাবেন না, অবভিয়াসলি আপনি একটা স্কিল আপগ্রেড করছেন, তো তো সেক্ষেত্রে হ্যাঁ ম্যাম। করতেই পারেন, কোনো অসুবিধা কিছু না। আপনি এবার কোন ফিল্ডে যেতে চাইছেন এটা আপনাকে বেছে নিতে হবে। ধরুন একটা কোম্পানির রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেখানে আপনার ডিজিটাল মার্কেটিয়ার চাই, তো সেখানে হ্যাঁ ম্যাম। সেখানে গিয়ে যদি আপনি ইউআই ইউএক্স এর কথা বলেন, সেটা তো মানে ওয়েল অ্যাকসেপ্টেড না। সেখানে আপনাকে দেখাতে হবে আপনি ডিজিটাল মার্কেটিং জানেন। কিন্তু দুটো সেক্টর কিন্তু ইন্টার রিলেটেড। মানে একটা প্রোডাক্ট যখন লঞ্চ হয়, আমি হয়তো সেটা পরের দিন বলবো পরের মাস্টার ক্লাসে, যে এটা তো একটা লং প্রসিডিওর, যে একটা ক্লায়েন্টের হাতে যখন একটা প্রোডাক্ট তুলে দেওয়া হয়, সেখানে বিভিন্ন হুম। টিমকে একসাথে কাজ করতে হয়। সেখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং টিম এবং ইউএক্স এর বা ইউআই এর টিম একসাথে কাজ করে। সুতরাং ভীষণ প্যারালাল দুটো ফিল্ড অ্যাকচুয়ালি, কারণ অ্যাকচুয়ালি দুজনকেই ম্যাম দেখতে আমি হয়। হুম, সরি ফর ইন্টারাপশন ম্যাম, না, অ্যাকচুয়ালি আমি এই কারণের জন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে হুম। যদি আমি এইটা করার পর এটা করি তাহলে কি আমার কোনো সুবিধা হবে? আপনি তো এই লাইনে বহু বছর ধরে আছেন অভিজ্ঞ, সেটা আমার কি চাকরির ক্ষেত্রে কোনো সুবিধা হবে? বা ধরুন কোনো সেক্ষেত্রে আমায় জানতে হবে আপনার এক্সপিরিয়েন্স কেমন, আপনি কোন ফিল্ডে ছিলেন, আপনি ফ্রেশার কিনা, বা আপনি কোন ফিল্ডে অ্যাকচুয়ালি নিজেকে কাজ মানে কাজ, নিজেরও তো একটা পছন্দ আছে যে আমার এই জিনিসটা ভালো লাগছে, এটা আমার প্যাশন, আমি এটা নিয়ে এগোবো। তো সেই আসলে ম্যাম জিনিসগুলো জানতে হবে। বেসিক্যালি ওই ডিজিটাল মার্কেটিং এর যে তো ওটা তো অনেক ভাস্ট জিনিস, তার মধ্যে আমার হুম, ধরুন সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং এর যে অপশনটা আছে, যেখানে ধরুন ওই ইনস্টাগ্রাম ইউটিউব বা ডিজাইনিং এর আছে, ওই দিকটায় আমার একটুখানি বেশি শখ। এবার তার আচ্ছা। সঙ্গে আমার ইচ্ছা ছিল যে এই গ্রাফিক্স ডিজাইনিং এর নিয়ে কাজ করা। তো যখন আমি দেখলাম যে আপনাদের এই ইউআই ইউএক্স এর কোর্সের আজকে এটা হবে, সেই জন্য আমি হুম। এই মিটিংটা জয়েন করেছিলাম, যে তাহলে যদি আমার কিছু একটু নলেজ পাওয়া যায় সেই জন্য। তাহলে এটা করলে কি আমার কিছু সুবিধা হবে? আর আরেকটা প্রশ্ন ম্যাম, ধরুন এটাই কি কোনো বয়সের ব্যারিয়ার থাকে? ধরুন এমন কেউ আছে যে সে ফ্রেশার নয়, অন্য মানে না না অনেকদিন না, হলো। একদমই না। আমি তো বললাম এখানে মেইন জিনিস হচ্ছে আপনি এইটা ফ্রিল্যান্সিং করা যায় খুব ভালো মতো ভাবে। মানে বিভিন্ন যে সাইট গুলো আছে, ফিভার আছে, আপওয়ার্ক আছে, আমরা এই জন্যই পোর্টফোলিও বিল্ডিং ব্যাপারটা রেখেছি, এই কারণে যাতে ফ্রিল্যান্সিং এ কিছু সুবিধা পাওয়া যায়। আপনারা আচ্ছা ম্যাম। কোম্পানিতে যেমন অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের কাজ দেখাতে পারেন, সেটা তো অবভিয়াসলি ঠিক ব্যাপার, কিন্তু তার সাথে হচ্ছে পোর্টফোলিও বিল্ডিং, যেটা আপনার ফ্রিল্যান্সিং এ সাহায্য করবে, যে আচ্ছা একটা ম্যাম, পোর্টফোলিও যদি দেখে। কোনো কোম্পানিতে কেউ অ্যাপ্লাই করে সেখানে কি কোনো বয়সের ব্যারিয়ার আছে? ধরুন সব কোম্পানি তো সেটা আইটি সেক্টরের একটা বয়সের ইয়ে থাকে যে হ্যাঁ 30 বছর কিংবা 32 বছরের পর আমরা আর এই যারা ধরুন সেটা ফিল্ডে আছে পুরোটাই না তাদেরকে নির্ভর করে কোম্পানির ওপর, একেবারেই সেটা আচ্ছা ম্যাম। কোম্পানির স্ট্র্যাটেজির ওপরে, সেই সময়কার রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে চলছে তার উপরে, বা তার কি আচ্ছা ম্যাম। ধরনের ভ্যাকেন্সি আছে, তিনি এক্সপিরিয়েন্স কাউকে চাইছেন নাকি ফ্রেশার কাউকে চাইছেন, সবকিছুই আচ্ছা নির্ভর ম্যাম। করে কোম্পানির ওপর। হ্যাঁ, আচ্ছা ম্যাম। তো থ্যাংক ইউ ম্যাম, এমনিতে থ্যাংক ইউ। এটা শেখার জন্য আমি আবারও বলছি, স্কিল আপগ্রেডেশনের কোনো বয়স হয় না। কারণ স্কিল আপগ্রেডেশনে আমরা চাকরির জন্য করতে পারি এবং সেটা ফ্রিল্যান্সিং এর জন্যও করতে পারি, এবং ফ্রিল্যান্সিং এর তো কোনো বয়সটা কোনো ব্যারিয়ার নয়, সেক্ষেত্রে এটা শেখাই যায়। এবং আপনি বললেন ডিজিটাল মার্কেটিং ভাস্ট, তো আমি যদি হ্যাঁ ইউআই ইউএক্স এর কথা বলি, এটাও একটা 5 মাসের কোর্স, 20 উইকস। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, হ্যাঁ তো ম্যাম, আমি সেক্ষেত্রে এটাও সেই একটা জন্যই ভাস্ট জিনিস। হ্যাঁ, হুম তো হুম। সেক্ষেত্রে রিসার্চ টু ইমপ্লিমেন্টেশন পুরো জিনিসটা এখানে শিখতে হবে, এবং অত্যন্ত মনোযোগের সাথে শিখতে হবে, এবং সিরিয়াস থাকলে অবভিয়াসলি এই সেক্টর থেকে মানে চাকরি পাওয়া যায় না, এটা মানে আমি আমার লাইফ দিয়ে যা বুঝেছি, এটা ঠিক না কথাটা। তো সিরিয়াস থাকতে হবে আর যাই হোক। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, জয়। থ্যাংক ইউ। ম্যাম ওকে, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, বলছি যে ম্যাম পোর্টফোলিও বিল্ডিং এর সঙ্গে সঙ্গে মানে আমরা যখন ফ্রিল্যান্সিং করতে পারবি মানে বিসিএস থেকে কি ম্যাম মানে কোনো জবের ক্ষেত্রে কোনো সাহায্য, প্লেসমেন্টের ক্ষেত্রে কোনো সাহায্য করা হবে এই ক্ষেত্রে, মানে কোনো দেখুন এক্ষেত্রে, রেফারেল প্রজেক্ট সামথিং কিছু? হ্যাঁ এবার এটা হয় যে আপনাদের এই যে 5 উইকস এর যে কোর্স, সরি, হ্যাঁ 5 উইকস এর যে কোর্সটা, তারপরে ইন্টার্নশিপের একটা ব্যাপার আছে, সেটা 2 মাসের। সেটা ইন্টার্নশিপ করায় সিসিফাস ইনফোটেক, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, সেই কোম্পানিতেই ইন্টার্নশিপ করানো হয়, এবং সেখানে ডেভেলপমেন্ট টিমের সাথে বা অ্যাডমিনিস্ট্রেটিভ টিমের সাথে কাজ করতে হয় কোলাবোরেটিভ ওয়েতে। তো সেখানে ওকে। আপনি
হ্যাঁ, সেটা পুরোটাই একটা লাইভ প্রজেক্টে কাজ হয়, মানে আপনাকে কেস স্টাডি দিয়ে দেওয়া হবে, আপনি ক্লায়েন্টের সাথে সেখানে ইন্টারাকশন করতে পারেন, সেখান থেকে আপনাকে কাজ বুঝে কাজ করতে হবে, এবং ওই ডেভেলপমেন্ট টিম ডেভেলপমেন্টের সাথে সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। এটা একটা ইন্টার্নশিপ অপরচুনিটি। তারপরে এই ইন্টার্নশিপটা কমপ্লিট হওয়ার পরে আমাদের কাছে যদি রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া থাকে, আমরা অবভিয়াসলি সেই গ্রুপে জানিয়ে দিই, ডেডিকেটেড গ্রুপ আছে, সেই ডেডিকেটেড গ্রুপে জানিয়ে দিই যে এখানে এখানে এই রিক্রুটমেন্ট হয়েছে। এবার এমনও হয়েছে যে এমন প্রচুর কোর্স আছে যেখান থেকে হয়তো চাকরি বাকরি পেয়ে আগেই লোকজন প্লেসড হয়ে গেছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসে কেউ অ্যাটেন্ডই করেনি। তো এইরকম অনেক কিছু হয়, তো সেগুলো আচ্ছা আপনারা জানতে পারবেন। তবে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। আমি আচ্ছা 100% জব গ্যারান্টি বিদ্যাস্তু দেয় এটা কখনোই বলবো না, আর কিন্তু সেটা তো কোনো প্লেসমেন্ট জায়গায় সম্ভব না 100% জব একদমই গ্যারান্টি, তাই, কারণ একদমই তাই, যদি স্কিল কিন্তু স্কিল না থাকে তাহলে সে তাকে তো আর জব দেওয়া সম্ভব না, সে তো নিজেকে একদমই প্রুভ করতেই হবে, সেটা যে কোনো ক্ষেত্রেই সেটা একদমই তো প্লেসমেন্ট ব্যাপারটা। অ্যাসিস্ট্যান্সটা মানে পাবেন। আমি বলতে চাইছি যে মানে একটা দিক হয় না, মানে রেফারেন্স একটা মার্ক, মানে হ্যাঁ এখান থেকে আমি পেতে পারি, যেহেতু আমি এই ফিল্ডে নতুন। হ্যাঁ, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করছি যে একটা মানে কোন জায়গায় কি অ্যাপ্লাই করলে বা কিরকম রেজিউমে গুলো কিরকম, বা আমার কি লিঙ্কডইন এর সেগুলো প্রোফাইল বিল্ডিং, সমস্ত কিছু বা আমার বলা হবে, যেরকম আমার হচ্ছে সেগুলো সমস্ত ফাইবার বা আমার ওয়ার্ক আপওয়ার্কে আমার যেরকম আপওয়ার্কে। হ্যাঁ আমার প্রোফাইলটা বিল্ড মানে ডিজাইন করা, যে হ্যাঁ আমাকে লোক যদি আমাকে দেখে বুঝতে পারে যে আমাকে মানে সে ফ্রিল্যান্সিং দেবে, কাজ দেবে, সেগুলো থেকে সে হেল্প করা, সেটাই যেটা করছিলাম। একদমই সমস্ত কিছু গাইডেন্স করা হয়। দেখবেন আপনারা ব্রশিওর যেটা আপনাদের শেয়ার করা হয়েছে, আমি যদি ওকে দেখাই ম্যাম। সেখানেই যে ইয়েটা আছে, সেখানে আছে কর্পোরেট গ্রুমিং বলে একটা জিনিস আছে। তো এই জিনিসগুলো ইয়েস। গাইড করে দেওয়া হবে, এবং এই কোর্সে হবে। আমি বাকি কোর্সের কথা বলতে পারবো না, তবে এই কোর্সে, এবং সেটা আমি ওই জন্য বললাম যে এই কোর্সে কোথাও কিন্তু লেখা নেই যে HTML CSS শেখানো হয়, কিন্তু আমি বললাম যে আমি দেখেছি চাকরি ক্ষেত্রে HTML CSS ইজ আ প্লাস। তো সেক্ষেত্রে আমি হয়তো যারা শিখতে চাইবেন আমি 2টো ক্লাস এক্সট্রা নেব। আপনি মানে মেন কোঅর্ডিনেট করবেন তো এই 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 কোর্সটা? হ্যাঁ, আমিই পড়াবো। ওকে ম্যাম। ম্যাম আরেকটা যেটা বলছিলাম যে এই যে ক্লাসটা আজকে রেকর্ড কি মানে হ্যাঁ, পাবো পেয়ে আমরা? যাবেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। ওকে ওকে ম্যাম। ম্যাম কোর্স ফিটা কি আপনাদের হচ্ছে 7,500 কি এটার কোর্স ফি? সেটা একটু অ্যাডমিনে যারা আছেন একটু জিজ্ঞেস করে নেবেন। ওকে ওকে ফাইন, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, আমার একটু জানার ছিল। থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, জয়া ভট্টাচার্য অনেকক্ষণ হাত তুলে আছেন, সরি জয়া, বলুন। না না ম্যাম, সেই আমারই যে আমি ওই রেজুমেটাকে নামাতে ভুলে গেছি, আমার জিজ্ঞেস করার ও ছিল, আমি আচ্ছা জিজ্ঞেস আচ্ছা করে আচ্ছা, নিয়েছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, চন্দন চক্রবর্তী বলুন। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করি ফাইবারে। তো আমি অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনিং এর ফিল্ডে কাজ করতাম আগে, মানে কলকাতাতে কাজ করেছি, দিয়ে 2014 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং করি। তো ফাইবারে কাজ করছি, মোটামুটি সাকসেসফুলি অনেক অনেক কাজই করেছি। ওয়ার্ডপ্রেসের উপরে মেনলি কাজ করা হয়, আর যেগুলো বড় বড় প্রজেক্ট থাকে ওগুলো ডেভেলপারকে দিয়ে কাজটা আমি করাই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমি নিজের এখন স্কিলটাকে একটু আপগ্রেড করতে চাইছি, তো আমি ভাবছিলাম আমার ওয়েব ডিজাইনিংটা আমি জানি, ওয়েব ডিজাইনিংটা আমি কলকাতা থেকে একটা ইনস্টিটিউট থেকে শিখেছি, 4 মাসের কোর্স ছিল, ওই HTML CSS বুটস্ট্র্যাপের ওপরেই ছিল। তো আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে তার সাথে যদি UI UX এর স্কিলটা যদি আমি জানি, তো নিশ্চয়ই। মানে মানে এটা আমার জন্য কতটা ভালো হবে বা কিরকম হেল্প করতে পারে, তো সেটা এটা আমি জানতে বোধহয় আমি চাইছি। আরেকজনকেও বললাম যে এটা যারা ডেভেলপমেন্ট অলরেডি জানেন যে কি করে একটা ওয়েব পেজ বানাতে হয়, বা একটা ডিজাইন ডকুমেন্টকে কিভাবে ওয়েব পেজে কনভার্ট করতে হয়, তারা যদি UI UX শেখেন, এটা অত্যন্ত প্লাস পয়েন্ট, একটা ভালো মানে অ্যাডভান্টেজ। এবং তিনি UI ডেভেলপার হিসেবে তাকে হায়ার করা হয়, তখন আর তাকে UI UX ডিজাইনার বলা হয় না, তাকে বলা হয় UI ডেভেলপার। তো সেটাও বিভিন্ন, আপনারা যদি বিভিন্ন চাকরির পোর্টালে একটু দেখেন, এই ধরনের মানে আহ, যে যে রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া গুলো বেরোয়, সেখানে কিন্তু এই ধরনের পোস্টের জন্য ক্রাইটেরিয়া প্রচুর। তো আপনারা এগুলো আশা করি সার্চ করেছেন, বা হয়তো এগুলো নিয়ে অবগত আছেন। সার্চ করেছি, কিন্তু UI ডেভেলপারে জাভাস্ক্রিপ্টটা চাই, রিয়াক্ট বা জাভাস্ক্রিপ্ট আচ্ছা, এই আপনি কি ধরনের। জাভাস্ক্রিপ্ট জানেন না? না না, আমি জাভাস্ক্রিপ্ট জানি না, মানে আমি ওই আচ্ছা কারণেই, বেশ। মানে প্রবলেমটা হচ্ছে কি যে ডেভেলপমেন্টে গিয়ে আটকে যাচ্ছি, যেহেতু আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তো সেহেতু আমি যেটা চিন্তা ভাবনা করলাম যে আমার ডিজাইনিং এ মানে UI UX প্লাস ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কিছুটা পার্ট আমি করতে পারবো। আমার পক্ষে নিশ্চয়ই। রিয়াক্ট বা ওই জিনিসগুলো একটু করাটা টাফ হয়ে যাচ্ছে, কারণ হ্যাঁ, কি এটা এখন প্রোগ্রামিং এর যেহেতু, নলেজের খুবই দরকার হ্যাঁ, পড়ে। এখন আর এখন সব জাভাস্ক্রিপ্ট JX এ ফ্রেমওয়ার্কে কনভার্ট কাজ হচ্ছে, কারণ হয়। কি এখন মানস্ট্যাক এর উপরে বেশি প্রজেক্ট গুলো আসছে।
তো একদমই মান তাই। স্ট্যাকের উপরে প্রজেক্টের জন্য রিয়াক্টে পুরো কম্পোনেন্টের মধ্যে মানে র হুম হুম HTML আর থাকে না, ওটাকে পুরো জেএক্স এ কনভার্ট করে দেয় পুরো একদমই তাই, কম্পোনেন্ট অনুযায়ী। তো একদমই ওখানে তাই। আমি দেখলাম যে এখানে রিয়াক্ট না জানলে একটু খুব অসুবিধা হচ্ছে, তো সেই কারণে আমি ভাবলাম যে ইউআই ইউএক্স টা মনে হয় বেটার হবে। তো সেই জন্য খুবই কিন্তু ভালো এটাতে অপশন। বোধহয় এটাতে কেস স্টাডিজ থাকে না, ইউআই ইউএক্স এ তো অনেক ডকুমেন্টেশন লিখতে হয় বা এরকম, মানে এটাও একদমই না, মানে একদমই না, আচ্ছা পুরোটাই আমরা অনলাইনে টুলের মাধ্যমে করব। কোনো এখানে এটা একটা আমি বললাম না। আচ্ছা, আর কি কেউ হাত তুলেছেন? নেই বোধহয়। আমি একটু আসি, আমি বলছি। মিনিট। আচ্ছা, আমি এই গভীর আলোচনায় আর যাচ্ছি না, কি কম্পোনেন্টস কি আছে না আছে। তো 5 কমন মিথস যেটা আছে, আমি এইখান থেকেই আপনার প্রশ্নের উত্তরটা দেব। যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইউআই ইজ জাস্ট অ্যাবাউট মেকিং থিংস লুক প্রিটি। একদমই নয়, জিনিসপত্রকে সুন্দর বানানোর জন্য ইউআই নয়। অ্যাকচুয়ালি ইউআই হচ্ছে একটা ইন্টারফেসকে একটা ইউজারের কাছে কত সহজলভ্যতা দেওয়া একটা ইউজার। আমি আগেও বললাম ইউআই জিনিসটা কি। তো তার সাথে দেখতে সুন্দর, অবভিয়াসলি সেটা আমরা সবসময় চাই, সেটা পরীক্ষার খাতা হোক, সেটা আমাদের ঘর গোছানো মানে বাড়ি ঘরদোর গোছানো হোক, যাই হোক আমরা জিনিসপত্র সুন্দর দেখতে চাই। তো ইউআই ইউএক্স এর মেইন ক্রাইটেরিয়া এটা নয় যে খুব সুন্দর দেখতে হবে। আমার হচ্ছে জিনিসপত্র সুন্দর থাকবে অবভিয়াসলি, তার সাথে ইউজার কতটা বেনিফিটেড হচ্ছে। তো ইউআই আর ইউএক্স এর মেইন দুটো যে কি পয়েন্ট সেটা হচ্ছে ইউজার, সুতরাং ইউজার কতটা বেনিফিটেড হচ্ছে। ইউএক্স ডিজাইন ইজ অনলি নেসেসারি ফর কমপ্লেক্স প্রজেক্টস, একদমই নয়। এমন অনেক বদ্ধমূল ধারণা আছে যে ও ইউআই ইউএক্স বা ডিজাইন করে কি হবে, একটা ওয়েব পেজে ডাউনলোড করব, একটা ফরম্যাট নামাবো, সেই ফরম্যাটকে আমরা কোডিং এ ডেভেলপ করব এবং ক্লায়েন্টকে দেব। একদমই নয়। সেটা ইউআই ইউএক্স ডিজাইন ইজ অনলি একটা ছোটখাটো কিছু ডিজাইন করতে গেলেও তার পেছনে একটা ভাবনা লাগে এবং সে তার অ্যাপ্রোচটা বুঝতে হয়। সুতরাং কমপ্লেক্স প্রজেক্টের জন্য শুধুমাত্র ইউএক্স ডিজাইন এই জিনিসটাও কিন্তু একদম ঠিক নয়। তারপরে আছে ইউআই ইউএক্স ডিজাইন ইজ এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। হ্যাঁ, কিছু ক্ষেত্রে টাইম কনজিউমিং, আপনারা প্র্যাকটিস করতে পারলে সেই জিনিসগুলো টাইম কনস্ট্রেন্ট অনেকটা কমানো যায়। এক্সপেন্সিভ একেবারেই নয়, আমরা বলছি আমরা ফ্রি টুলসে কাজ করাবো, তো সেক্ষেত্রে এক্সপেন্সিভ তো নয়। এবং হ্যাঁ, ইউআই ইউএক্স ডিজাইনার যিনি, তার এই স্কিলটা তাকে আপগ্রেড করতে হয় এবং সেই স্কিল আপগ্রেডেশনের প্রসেসেই আমরা আছি। তো সেই স্কিলটা আপগ্রেড করে তাকে যখন একটা কোম্পানি হায়ার করবে, তাকে একটা ডিসেন্ট স্যালারি তো দিতে হবে। সুতরাং সেই কোম্পানি যদি মিড টায়ার লেভেলের কোম্পানি হয়, তারা চাইবে যে সেই ডিজাইনের পাশাপাশি যদি একটা ডিজাইনকে ডাইরেক্ট এইচটিএমএল এ কনভার্ট করে দিতে পারে বা সেই ডিজাইনটাকে একটু ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করে দিতে পারে, তাহলে এটা ভালো হয়। তো ইটস আ প্লাস পয়েন্ট। কিন্তু যখন আমরা ফ্রেশার হয়ে একটা এন্ট্রি নেব এই ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একেবারেই এক্সপেন্সিভ বা টাইম কনজিউমিং এটা নয়। নাহলে 5 উইকসে আমরা শেখাবো কি করে, বলছি বিষয়টা। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন ইজ পিওরলি সাবজেক্টিভ। এইটা বদ্ধমূল ধারণা যেটা আপনি বললেন যে প্রচুর কেস স্টাডি লিখতে হয়, একেবারেই নয়। ইউআই ইউএক্স ডিজাইন ইজ মোর মানে প্রচন্ড লজিক্যাল একটা জিনিস এবং জিনিসগুলোকে সর্ট আউট করতে হয়। একটা জট পাকানো থাকে, সেই জটের গিটগুলোকে বসে বসে খুলতে হয়, জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হয়। তো এইটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। এর সাথে কেস স্টাডি ওই গদগদে লেখা, তার লেখার জন্য আলাদা টুল আছে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডিউস করব। আমাদের তো আমরা পড়লাম ইভলিউশনের লাস্ট স্টেজ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যখন ইন্ট্রোডিউস করাবো, সেক্ষেত্রে আমার এই বসে বসে কেস স্টাডি লেখার কোনো দরকার পড়ে না। আমাকে জাস্ট জটগুলো ছাড়াতে হবে। ইউজার আমাকে একটা জট ভর্তি জিনিস দিয়েছে, আমি গিটগুলোকে খুলে একটা প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করব। এইটা হচ্ছে আমার কাজ। ইউআই ইউএক্স ডিজাইন ইজ আ ওয়ান টাইম টাস্ক, একেবারেই না। এই পয়েন্টটা আমি বোঝাবো যখন আমরা জানবো যে একটা টিম কিভাবে ওয়ার্ক করে। একটা টোটাল ম্যানেজমেন্টের টিম হোক, ডেভেলপমেন্ট টিম হোক, টেস্টিং টিম হোক, সমস্ত কিছুর সাথে ইউআই ইউএক্স ডিজাইনারকে মানে যেটাকে বললে বলা যায় একদম ছিনে জোকের মতো লেগে থাকতে হয়। কারণ ভাই, আমি যেটা ডিজাইন করেছি, আমি ইউজারের কথা ভেবে ডিজাইন করেছি, তুমি আমাকে সেই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছ কিনা লাস্ট অব্দি আমি দেখবো। যদি তার অ্যাকচুয়ালি কোথাও এদিক থেকে ওদিক হয়, আমি বুঝে নেব। এই জিনিসটাকে রাখতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ান মাস্ট হ্যাভ আর্টিস্টিক স্কিলস টু পারসিউ ইউআই ইউএক্স কেরিয়ার।
এইটার আমি সম্পূর্ণ বিরোধী। তার কারণ আমার মনে হয়েছে যে হ্যাঁ, আর্টিস্টিক স্কিল মানে কি, ধরুন আপনাদের মধ্যে আমি অবভিয়াসলি জানি যে আমাদের মধ্যে এই স্কিল গুলো ইনবিল্ড স্কিল। আমরা এত দুর্গাপুজোর প্যান্ডেল দেখি চারিদিকে, এত দুর্গা প্রতিমা, এত থিমের পুজো। আমরা তো একটা থিমের থেকে আরেকটা থিমকে ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা তো বুঝতে পারি যে এই ঠাকুরের মুখটা বেশি ভালো না ওই ঠাকুরের মুখটা বেশি ভালো। সুতরাং এই স্কিল গুলো আমাদের ইনবিল্ড স্কিল। এই স্কিলটাকে ডেভেলপ করতে হয়, বা সেই স্কিল গুলোকে আমি কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন বা একটা ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্টে পরিণত করব, সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হয়। সেইখানে স্কিলটা জরুরি। কিন্তু মানে ছোট থেকেই আমি খুব ভালো আঁকলাম মানে খুব ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে গেলাম, এই যে বদ্ধমূল ধারণাটা, এইটা একটা মিথ। তো এই জিনিসটার বাইরে বেরোতে হবে। সেই কারণে দিস কোর্স ইজ মানে সবার জন্য ওপেন, যে কেউ শিখতে পারে। কিন্তু হ্যাঁ, যদি চাকরি ক্ষেত্রে যেতে হয় সেক্ষেত্রে তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা পুরোটাই হচ্ছে কোম্পানি ডিপেন্ডেন্ট। এবং কেরিয়ার অপরচুনিটি নিয়ে আমরা তো এর আগেও, এর পরের দিন হয়তো এটা নিয়ে আমরা আলোচনা করব, কি কি রোল একটা ইউআই ইউএক্স ডিজাইনারকে পালন করতে হতে পারে এবং কি কি রোলে সে জব পেতে পারে। এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট দিন আবার নেক্সট মাস্টার ক্লাসে আলোচনা করব। তো এরপরে যদি আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। সঞ্জয় সরকার বলুন। ম্যাডাম, আমি একটা ডাউট আমার থেকে গেছে। আমি কোর্সটার ভর্তি হয়ে গেছি, হ্যাঁ কোর্সটার ভর্তি হয়ে গেছি। তো আমি একটা জিনিস এখন আমার কাছে ক্লিয়ার হয়নি যে কতদিনের কোর্স আর কতদিনের ইন্টার্নশিপ। 5 উইকস এর কোর্স এবং 2 মাসের ইন্টার্নশিপ। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। সরি, 5 উইকস না, 5 মান্থস, আমি একটু ভুল বলছি। 5 মান্থস এর কোর্স মানে 20 উইকস এবং 2 মাসের ইন্টার্নশিপ, মানে টোটাল 7 মাস। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, জয়া কিছু বলছিলেন? আচ্ছা, চন্দন চক্রবর্তী বলুন। ম্যাম বলছি ইন্টার্নশিপে কি লাইভেই হবে, মানে ইন্টার্নশিপটা মানে বাড়ি থেকে বসেই করা যাবে? হ্যাঁ, একদমই অনলাইনে, যেমন ভাবে আপনারা পড়াশোনা করছেন ঠিক সেইভাবে, ওয়ার্ক আচ্ছা, ফ্রম হোম। আর এটা উইকলি কটা ক্লাসেস থাকবে? কোনটার? এই ইউআই ইউএক্স এর উইকলি হ্যাঁ, একটা ক্লাস, শনিবার 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা, তো এটা টোটাল 5 মাসের কোর্স আর 2 মাসের ইন্টার্নশিপ দেবে, তাই তো? একদম একদম। আর ম্যাম এটাতে কিরকম প্রজেক্ট গুলো করানো হবে, মানে ওয়েবসাইট ডিজাইনিং থাকবে 2-4টে, প্লাস মোবাইল অ্যাপ্লিকেশনও থাকবে হ্যাঁ, ডিজাইনিং? মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে এবং আমার ইচ্ছা আছে একটা স্মার্ট ডিভাইসের ডিজাইন করানো, সেটারও একটা ইচ্ছা আছে। আর এবার সেটা ওয়েবসাইটও থাকবে? ওয়েব পেজ তো থাকবেই। ওয়েব পেজ একদম বেসিক জিনিস, সেটা প্রথমে ওয়েব পেজ দিয়েই আমরা শুরু করব, তারপরে সেটা মোবাইল অ্যাপে যাবে, তারপরে সেটা প্রোডাক্ট ডিজাইনে যাবে, মানে মাল্টি ফ্যাসিলিটি কোনো প্রোডাক্ট আমরা ডিজাইন করব। যেরকম আমরা ফটোশপে পিএইচডি তে 1170 গ্রিড দিয়ে ডিজাইন করতাম, ওরকম গ্রিড নিয়ে কাজ করা যায় ফিগমাতে, তাই তো ম্যাম? একদম একদম। আচ্ছা আচ্ছা, ফিগমাতে আরো অনেক কিছু করা যায়, সেই ফিচার গুলোই আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। ওকে, তার সাথে তো বাকি টুলস আছেই। ওকে, আচ্ছা, জয়া কিছু বলছিলেন বোধহয়। আমি বলছিলাম যে ওই আপনি তখন মানে এই একজন জিজ্ঞেস করলেন তার আগে কিছু বলছিলেন, সেটা আমি মিস করেছি কারণ কিছু শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, আমি 5 কমন মিথস এর কথা বলছিলাম, যে গ্রাফিক মানে ইউআই ইউএক্স ডিজাইন করতে গিয়ে কি কি মানে মিথ আমাদের মধ্যে বদ্ধমূল ধারণা থেকে গেছে। তো তার লাস্ট পয়েন্ট ছিল যে যিনি খুব ছোট থেকে হয়তো বিশাল আঁকিবুকি করবেন বা খুব আর্টিস্টিক অ্যাপ্রোচ হবে, তিনি খুব ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হবে। এই বদ্ধমূল ধারণাটা একদম ঠিক নয়। হ্যাঁ, আমাদের অ্যাস্থেটিসিটি বা ইউজিবিলিটি এগুলো স্কিল, এগুলো এক একটা আমাদের মধ্যে যে নেই তা নয়, আমি বিশ্বাস করি প্রত্যেকের মধ্যে আছে। আমরা অগোছালো ঘরের থেকে গোছানো ঘর বেশি পছন্দ করি। তো এই মেন্টালিটিটাকে অনেকটা ব্রাশ আপ করতে হয় এই ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো সেই জিনিসটাই আমি বলছিলাম, যে যিনি খুব ভালো আঁকেন তিনি খুব ভালো ইউআই ইউএক্স ডিজাইনার হবে, এই জিনিসটা ঠিক নয়। যে কেউ হতে পারেন এটা, জাস্ট স্কিল গুলোকে ব্রাশ আপ করতে হবে, সেটাই বলে। আচ্ছা, জিৎ রয় বোধহয় হাত তুলেছিলেন, হ্যান্ডস ডাউন করলেন। আচ্ছা, বাকি কারোর কোনো প্রশ্ন? নাহলে আজকের মাস্টার ক্লাস এখানেই শেষ করব। রেকর্ডিং আপনারা গ্রুপে হয়তো পেয়ে যাবেন, আমি বলে দেবো।
ম্যাম এর সাথে যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের HTML CSS বুটস্ট্র্যাপটা করা থাকে তাহলে ওটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবে তাই তো? একদম। এবং যাদের করা থাকবে না আমি তাদের জন্যই বললাম, তাদের জন্য দুটো ক্লাস এক্সট্রা থাকবে, সেটা অপশনাল। যারা করবে মানে যারা অলরেডি জানেন তাদের সেই ক্লাস হয়তো করতে হবে না, যারা জানেন না সেই দুটো ক্লাস আমি করাবো HTML CSS বুটস্ট্র্যাপ এর উপরে। জাস্ট একটা তাদের একটা পারফেক্ট নলেজ দেওয়া যে কিভাবে একটা ওয়েব পেজকে একটা মানে একটা PHP ফরম্যাট হোক বা ওয়েব ডকুমেন্টকে কিভাবে ওয়েব পেজে কনভার্ট করতে হয়। এটাতে কি হ্যাঁ, ফটোশপও থাকবে নাকি ম্যাম? ফটোশপটা তো ডিজাইনের পার্ট। আমি বললাম দুটো এক্সট্রা ক্লাস নেব HTML CSS বুটস্ট্র্যাপ এর। হ্যাঁ, ফটোশপ না থাকবে ডিজাইন। আচ্ছা, মানে ওয়েব পেজ ডিজাইনিং ফটোশপেও শেখানো হবে তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফটোশপ, ফিগমা, ক্যানভা, ফ্লো ম্যাপ, এইগুলো এই টুলগুলো আমরা মেইনলি ইউজ করব। এবং ফর স্টর্মিং পারপাস সেখানে ভ্যালসিমকো শেখানো হতে পারে। স্কেচ অনেকেই হয়তো এখানে ইউজ করতে পারবেন না, তো সেটা আমি ওই জন্য অফ রেখেছি। তো বিভিন্ন টুলস আমরা দেখবো, এক্সপ্লোর করব। হ্যাঁ মেইনলি প্রশান্ত, কাজটা ফিগমা দিয়েই হবে। মেইনলি কাজটা ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু আমরা অ্যাপ্লিকেশন ডিজাইন করছি, ফিগমাতে হবে। আচ্ছা, প্রশান্ত দত্ত। এবং ফিগমা একদম হ্যাঁ বেসিক থেকে শেখানো হবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ম্যাম, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে গিয়ে এই কোর্সের রুট ম্যাপটা আর মডিউলটা, মানে কোন জিনিসটা কত উইক ধরে শেখানো হবে, মানে ধরুন ফিগমাটা কত উইক শেখানো হবে, মানে মানে কোর্সের যা যা থাকবে সেটার একটা মডিউল পাওয়া যাবে বা রুট ম্যাপ পাওয়া যাবে, একটু সেটার অ্যাডমিনে কোনটা? কোয়ারি করুন, ব্রশিওরটা শেয়ার করা আছে, ব্রশিওর মধ্যে মডিউল ওয়াইজ সব দেওয়া আছে। এবার আমি তো এটা বলতে পারি না যে এই মডিউলটা আমি এত সপ্তাহে পড়াবো, কারণ সেক্ষেত্রে কি হয়, আমার ক্লাসের পেস বুঝতে হয়, কে কতটা মানে কোপ আপ করতে পারছে, আমি যা পড়াচ্ছি সেটা সেই স্পিডটা সবাই নিতে পারছে কিনা, সেই জিনিসগুলো আমাকে দেখে তো উইক হিসেবে মডিউল সেট করতে হয়। তো মডিউল হিসেবে আপনি ভাগটা পেয়ে যাবেন, টোটালটাই ব্রশিওরে দেওয়া আছে। কিন্তু কত উইকে কত কি পড়াবো এই হিসাবটা এখনই কোর্স শুরু না হলে আমি বলতে পারছি না। হুম, আচ্ছা, আমি তো গ্রুপে পরে জয়েন করেছি, তো আমি দেখলাম যে নেই কিছু আপনি গ্রুপে। আপনি একটু অ্যাডমিনে কোয়ারি করুন, বিদ্যাস্ত যে অ্যাডমিন নাম্বার আছে সেখানে দিলেই ওরা ব্রশিওর আপনাকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওকে। শৈলী চ্যাটার্জি, আমি কি নামটা ঠিক উচ্চারণ করলাম? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি চলুন। জব করছি কিন্তু হুম, আমার ডিজাইনিং লাইনে কোনো এক্সপিরিয়েন্স বা কিছু মানে আমি পুরো ব্লাইন্ড বলতে গেলে, কিন্তু আমি আচ্ছা, এটাকে কেরিয়ার হিসেবে নিতে চাই। তো বেশ। আমি সবই শুনলাম, মানে কোডিং এর কথাও আপনি শেখাবেন বললেন, বা এখানে যে যে টুলের সেটা নামগুলো একদম করা হচ্ছে লাস্টে, সেগুলো সবই কোডিং হয়তো যারা আবার। করতে চাইবেন তাদের, সেটা অপশনাল পুরোটাই। মানে এই আচ্ছা যে 20 উইকস এর কথাটা বললাম, সেই 20 উইকস এর মধ্যে নয়, সেটা লাস্ট 2 উইকস, সেটা এক্সট্রা ক্লাস আমি নেব। হ্যাঁ এটা আমি একেবারেই, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। এবার যে টুলস যেগুলো কথা হলো এখানে, তো হুম সেগুলো সবই মানে আমার কাছে শোনা, কিন্তু মানে কিভাবে কি কাজটা হয় সেটা আমি জানি না, বিকজ যেহেতু আমি হুম হুম পুরোটাই এ লাইনে ফ্রেশার। তো হুম আমার জন্য মানে যেহেতু আমি এখানে একদম ফ্রেশার হিসেবে শুরু করছি, তো হুম, আপনি কি সাজেস্ট করেন মানে কোডিং জানাটা মাস্ট দরকার, মানে সেটা একদমই না, চাকরি পেতে গেলে হয়তো। একদমই আচ্ছা না। আমি সেই উত্তরটা বোধহয় প্রথমেই দিলাম যে কোডিং জেনে এই কোর্সে এনরোল করতে হবে তাহলেই চাকরি পাওয়া যাবে, এই কথা আমি বলছি না। আমি বলছি যারা কোডিং জানে, হ্যাঁ একটা স্কিল তো তার এক্সট্রা, তো সেক্ষেত্রে তাকে হুম চাকরি ক্ষেত্রে সেই স্কিলটা তাকে আলাদা করে দেয় বাকি ক্যান্ডিডেটদের থেকে, তাই না? তো আচ্ছা এইটুকুই জাস্ট আচ্ছা। অ্যাডভান্টেজ, কিন্তু কোডিং জেনে এখানে ঢুকতে হবে একেবারেই না, কোনো কোডিং এর প্রয়োজন হয় না ইউআই ইউএক্স ডিজাইন করতে। এবং আর অ্যাপ্রোচটা যদি মানে আমি, সম্পূর্ণরূপে ইউজার সেন্ট্রিক। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি গ্রাফিক ডিজাইনিং এর জন্য খোঁজ করেছিলাম, তো তখন আমাকে মানে বিদ্যাস্তু থেকে এই কোর্সটার কথা বলা হয়েছে। তো হুম ইউআই ইউএক্স টা আমি যেহেতু অতটা জ্ঞান নেই তাই আমি শিওর হচ্ছি, তো হুম। ইউআই ইউএক্স ইজ আ পার্ট অফ গ্রাফিক ডিজাইন। দুটো সম্পূর্ণ মানে গ্রাফিক্সে যারা কাজ করেন অ্যাকচুয়ালি, সেখানে তো বিভিন্ন ধরনের কাজ হয়, ইলাস্ট্রেশন হয় বা অ্যানিমেশন নিয়ে কাজ থাকে। আমরা জেনারেলি হুম যে কাজটা করব সেটা হচ্ছে একটা আইটি কোম্পানিতে যে ধরনের কাজগুলো হয়, সেখানে তো খুব বেশি আচ্ছা ইলাস্ট্রেশনের দরকার হয় না, সেখানে কাজটা হয় অনেকটাই অ্যাপ্লিকেশন বেসড।
মানে আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব, একটা ওয়েব পেজ তৈরি করব, সেই ডিজাইন করতে গ্রাফিক্সের যতটুকু আমাদের নেওয়ার দরকার আমরা নেব। সেখানে একটা লোগো ডিজাইন থাকবে, সেখানে ব্যানার থাকবে, পোস্টার থাকবে, সবই থাকবে। কিন্তু সেটা আচ্ছা আচ্ছা গ্রাফিক্সের যে ইলাস্ট্রেশন বা ওই কোরাল ড্র টাইপের যে জিনিসপত্র থাকে সেই জিনিস হয়তো এখানে অতটা আমাদের লাগবে না। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম হুম। আচ্ছা, চন্দন চক্রবর্তী বলুন। ম্যাম বলছি অ্যাসাইনমেন্ট এন্ড পরীক্ষা থাকবে এই কোর্সের মধ্যে? সমস্ত কিছু থাকবে। এবং আচ্ছা আমরা জানেন কিনা জানি না, আমি এর আগে যত কোর্সে পড়িয়েছি মানে মেইনলি ছোটদের হোক বড়দের হোক, আমি প্রচন্ড রেগে যাই আমাকে যদি প্রপার টাইমে কেউ অ্যাসাইনমেন্ট না সাবমিট করে। আমি বিশ্বাস করি একটা স্টুডেন্ট, একটা টিচারের যা কন্ট্রিবিউশন থাকে সেই স্টুডেন্টের সমপরিমাণ কন্ট্রিবিউশন একটা কোর্সে থাকে। সুতরাং এই অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা এটা মাস্ট, এবং এগুলো এবং অ্যাটেন্ডেন্স থাকবে সব থেকে বড় কথা। তো এই জিনিসগুলো নিয়েই কোর্সটা এগোবে। এবং আমি বলেছি যে যে কোনো কোর্সে সিরিয়াস থাকতে হবে, সেই সিরিয়াসনেসটাকে বজায় রাখতে হবে। এবং আপ টু ইন্টার্নশিপ, আপনারা যেখানে ইন্টার্নশিপ করবেন সেখানেও আমি থাকবো। সুতরাং মানে পুরোটাই বলতে গেলে আহ, আমার কিছুটা আমার গাইডেন্সে প্লাস ইন্টার্নশিপে আমার টিম আছে আলাদা, তো তাদের গাইডেন্সে পুরো কাজটা হবে। তো সেক্ষেত্রে প্রত্যেককে সিরিয়াস থাকতে হবে এই কোর্সে, তবেই সে চাকরিমুখী একটা জায়গায় যেতে পারবে। প্রশান্ত দত্ত বলুন। হ্যাঁ ম্যাম, আপনি বলছিলেন আপনার জার্নিটা শেয়ার করবেন, তো শর্টে যদি আপনার জার্নিটা একটু শেয়ার করেন। আচ্ছা, আমার জার্নি এমন কিছু নয়। আহ, আমার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমি বিটেক করেছি, এমটেক করেছি, আমার টিচিং প্রফেশনে যাওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল, কিন্তু যা হয় এমটেক এর পর ক্যাম্পাসিং এ চাকরি পেয়ে গেছি, ঢুকে গেছি। তো সেটা একটা এমএনসি ছিল। তো সেই চাকরিতে গিয়ে যখন ঢুকলাম আমার মনে হলো আমি মানে আহ, একটা পুকুর থেকে সমুদ্রে এসে পড়লাম। মানে আমি কিছুই মেলাতে পারছি না, আমি কি শিখলাম না, মানে আমি এতদিন কি শিখে এসেছি না শিখে এসেছি আমি কিছুই মেলাতে পারছি না। আমার মনে হয়েছিল আমার ডিগ্রি গুলো জাস্ট বৃথা। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলতে গেলে অ্যাক্সিডেন্টাল ডিজাইনার। আমি ডেভেলপমেন্টে কিছুদিন ছিলাম, তারপরে আমাকে টেনে আনা হলো ডিজাইনে, এবং সেখানে আমি ডিজাইনিং টিমের সাথে বহুদিন কাজ করেছি। সেখান থেকে আমি শিখেছি। আমি যতটা মানে আমাকে কেউ ধরে শেখায়ওনি, স্পুন ফিডিংও করায়নি, আমি যা শিখেছি থেকে শিখেছি। তো সেইখান থেকে আমার নলেজকে গ্যাদার করা। এবং তারপরে আমার মনে হয়েছিল যে মানে এইটা একটা দারুণ ফিল্ড, মানে আমি কিছু না জেনে এই ফিল্ডটায় এসেছিলাম। তারপরে এই ফিল্ডে থাকতে থাকতে আমি যে নলেজটা এখান থেকে গ্যাদার করতে পেরেছি, সেটা আমার জন্য খুব এনরিচিং একটা জার্নি। এবং জার্নি বলতে এটাই। এবং তারপরে আমি চাকরি সুইচও করেছি অনেকবার, সেক্ষেত্রে সেগুলো আমার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে। তো এই যে মানে আমি এই এবং আমি পরে ফিল করেছি যে একজন ইউআই ইউএক্স ডিজাইনারকে যদি গ্রোথ পেতে হয়, একটা এন্ট্রি লেভেলে সে ইউআই ইউএক্স ডিজাইন শিখে সে ঢুকছে, সে জানে টুকটাক এইচটিএমএল সিএসএস জানি, ইটস ওকে, কিন্তু তার গ্রোথের জন্য খুব বেশি দরকার কি কি জিনিস, সেই পয়েন্ট নিয়ে আমরা সেকেন্ড মাস্টার ক্লাসে কথা বলবো। অ্যাকচুয়ালি একটা না হলে তার গ্রোথটা অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে যায়। সেটা সে ফ্রিল্যান্সিং এর মোডেই থাক, সে একটা কোম্পানিতে গিয়ে চাকরি করতেই যাক, তাকে অ্যাডাপ্টিবিলিটি ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে নিতে হয়। এবং সেই কারণেই আমরা বলছি আহ আই উইল গেট, হ্যাঁ আপনি পাবেন, রেকর্ডেড ভিডিও পাবেন, জয়া ভট্টাচার্য। তো আমার জার্নিটা এরকমই যে খুব মানে শেয়ার করার মতো বিশাল কোনো জার্নি নয়। আমি এই ফিল্ডে থেকে নিজে খুব লাভবান হয়েছি। তো আমি চাইবো আপনারাও এই ফিল্ডে আসুন, এবং এই কোর্সটা সেইভাবেই পড়ানোর চেষ্টা করব। এবং আমি আমার যতটা কন্ট্রিবিউশন থাকবে, আমি চাইবো আপনারাও সেই ইকুয়ালি কন্ট্রিবিউট করবেন, যাতে আপনারা ভালোভাবে জিনিসগুলো শিখে নিতে পারেন। কারণ আমি পড়াতে বসেছি মানেই আমি সবসময় ঠিক আমি একদম সেরা ডিজাইন করবো এরকম কোনো মানে নেই। তো অল্টারনেটিভ ফিডব্যাক চাই আমার, এবং সেই সমস্ত কিছু লাইভ ইন্টারাকশন চাই। সেটা ওয়ান টু মেনি হবে না, মেনি টু মেনি হবে সব সময়। বাকি কোর্সে যেমন হয়, আমি বললাম যে একজন কোড করে বাকিরা দেখে, সেই জিনিস যেন না হয়। এখানে প্রত্যেককে ইন্টারাক্ট করতে হবে, কারণ আমরাই এখানে ক্লায়েন্ট, আমরাই এখানে টিম। তো এই অ্যাপ্রোচে আমরা পুরো কোর্সটা কমপ্লিট করবো এখান দিয়ে। তো এই আমার এইটুকুই বলার ছিল। আর এখানে এলিজিবিলিটি বলতে কিচ্ছু নেই। যদি চাকরি প্রার্থী হন, এলিজিবিলিটি সেই কোম্পানির উপর নির্ভর করছে যে তারা গ্রাজুয়েটেড চাইছে নাকি এইচএস পাশেও লোক নিচ্ছে। এটা পুরোটাই কোম্পানির উপর ডিপেন্ডেন্ট, এখানে আমাদের কিচ্ছু বলার নেই। স্কিল আপগ্রেডেশনের জন্য সব সময়
খোলা আছে দরজা, যখন খুশি আপনারা স্কিল আপগ্রেড করুন, কোনো অসুবিধা নেই। এই হলো আজকের মোটামুটি সেশন, এইটুকুই বলার ছিল। তো থ্যাংক ইউ ম্যাম। ওকে, আশা করছি বাকিদের আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, জিৎ রয় বলুন। বলছি ম্যাম, আমি হচ্ছে পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমি আচ্ছা, ভাবছি ইলেকট্রিক্যাল থেকে সিএসসি তে আসবো আর কি। তো ঠিক হবে ব্যাপারটা আসা? বুঝলাম না, মানে ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্সে আসবেন বলতে? মানে আমার পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ছিল, তারপর ভাবছি সিএসসি তে আসবো। আমি পাস আউট হয়ে আচ্ছা, গেছি মানে পলিটেকনিক। আপনি ল্যাটারাল এন্ট্রি হিসেবে সিএসসি তে ঢুকবেন, হ্যাঁ হ্যাঁ মানে বিটেক করবেন এরপরে? হ্যাঁ। করতে পারেন, মানে অবভিয়াসলি এখন পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে, আমি নিজে ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট, আমি ভিএলএসআই তে এমটেক, কিন্তু সত্যি কথা বলতে আমি সেই হ্যাঁ, একাডেমিক লাইনে আমি ওপেনিং পেয়েছি, সেখানে চাকরি করেওছি, কিন্তু যেটা সমস্যাটা যেটা হয়েছে যে কোর লাইনে না কিছু পাওয়া এখন ওয়েস্ট বেঙ্গলে খুব মুশকিল। সেই কারণেই তো আমরা আইটি ফিল্ডটাকে মোটামুটি টার্গেট করেছি, যে আইটি ফিল্ডে কিভাবে কি করলে চাকরিটা পাওয়া যায়। তো আপনি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে একটা আইটি কোম্পানিতে ক্যাম্পাসিং এর মাধ্যমে ঢুকে গেলেন, সেই তো আপনাকে কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজির বেসড সাবজেক্ট নিয়েই কাজ হ্যাঁ করতে হচ্ছে। ম্যাডাম, তো বলছি সেক্ষেত্রে ম্যাডাম সিএসসি ভালো হবে না ইসিটা ভালো হবে বলুন তো আমার জন্য? আপনি কি করতে চাইছেন লাইফে তার উপরে ডিপেন্ডেন্ট। ইসি, আমি বললাম আমি নিজে ইসি স্টুডেন্ট। ম্যাডাম বলছি কম্পিউটার ইসি সায়েন্সে মার্কেট মানে কেমন কি আছে, মানে আর আর আমার 5 বছর পরে মার্কেট কি বলতে জব বাড়বে? সেটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল বলাটা সহজ, ওয়েস্ট বেঙ্গলে কি হবে এটা আমার পক্ষে বলা এই জায়গায় বসে সম্ভব নয়। ওয়েস্ট বেঙ্গলে আইটি কোম্পানি ছাড়া আপাতত কোনো যে বিশাল কিছু জব ভ্যাকেন্সি কোর লাইনে, যারা ইসি পড়েন, যারা ইলেকট্রিক্যাল পড়েন, বা যারা ইআই পড়েন ইনস্ট্রুমেন্টেশন, তো কি জব আছে আমার এটা সিরিয়াসলি ধারণা নেই, যদি না সে একাডেমিক লাইনে যেতে চায়। আমি একাডেমিক লাইনটা বলতে পারি, সেটাও খুব লিমিটেড, আপনাকে গেট দিতে হবে, নেট দিতে হবে কমপক্ষে, তো সেটা একটা লং জার্নি। তো এটা পুরোটাই আপনার ডিসিশন, যে জব মার্কেট ওয়েস্ট বেঙ্গলে অবভিয়াসলি আইটি কোম্পানি ছাড়া আমার চোখে এই মুহূর্তে খুবই কম, কারণ পরিস্থিতি আপনারা জানেনই। ঠিক আছে, আচ্ছা একদমই ঠিক বাকি বলেছেন ম্যাম। সব হ্যাঁ, অন্যান্য ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে সব আইটিতেই আসছে। সেটাই হচ্ছে কথা। এবার আপনি কলকাতাতে কাজের ইলেকট্রিক্যাল পড়ে, কিছু করার নাই মানে ইলেকট্রিক্যালে জবই নেই, জব নেই, একদম নেই। সেটাই বললাম, কোর কোম্পানির জব কোথায়? কোর ফিল্ডে জবই নাই। না, সেই কারণে সিএসসি ইজ আ বেটার অপশন এই মোমেন্টে দাঁড়িয়ে। সেটা অবশ্যই। এবার হ্যাঁ, আগামী 5 বছরে কি হবে, আদৌ পড়ে কিছু রাখা চেঞ্জ যাক, হবে তারপরে কিনা। যা হয় দেখা যাবে। হ্যাঁ, একদমই তাই। আগামী 5 বছর কি সিএসসি টা ভালো হবে। হবে না ইসিটা ভালো হবে বলুন না তাও? ইসি তো কোর, মানে ইসির যে জব ফিল্ড, অবভিয়াসলি সাবজেক্ট ওয়াইজ আমি এইভাবে কম্পারেটিভ স্টাডি করতে পারি না, কারণ অনেকেই যারা সিএসসির লোক আছে আমি তাদের কাছে হয়তো মানে কটু কথা শুনবো। তো আমার পছন্দের সাবজেক্ট ইসি। এবার আমি কি করে আপনাকে বলি, তখন একটা সেই অ্যাসপেক্টে আমি যে সময় পড়ে এসেছি, যে সময় পাস আউট, তখন আমার মনে হয়েছিল ইসিই পড়লে বেটার হবে। তো তারপরে সেই তো ইসিই পড়ে আমাকে ঢুকতে হয়েছে আইটি কোম্পানিতে। তো আমার ইসিই তো কোনো কাজে লাগেনি, আমি সেটাই বললাম যে আমি বিটেক করেছি, এমটেক করেছি, আইটি কোম্পানিতে এসে জব করেছি। আমার এক্সট্রা কিছু স্যালারি দিয়েছিল যেহেতু মাস্টার ডিগ্রি ছিল বলে, আর সেটা একটা এমএনসি ছিল, মিড টায়ারে সেটাও দেয় না। তো সেখানে আমার ইসির ব্যাকগ্রাউন্ড, আমার ডিগ্রি কোনো কাজে লাগেনি, আমার কাজে লাগছে কি স্কিল, যেটা আমি আপগ্রেড করেছি। আমার স্কিল দেখে আমাকে পরের কোম্পানি চাকরিতে সুযোগ দিচ্ছে, সে দেখছে না আমি বিটেকে কত পার্সেন্ট পেয়েছিলাম, আমার সিজিপিএ কত ছিল, ডিজিপিএ কত ছিল, সে দেখছে আমার স্কিল কি 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 স্কিল ম্যাডাম আছে। দেখেছিল? স্কিল কি কি দেখেছিল স্কিল বলতে, মানে ওইসব কোম্পানির স্কিল কি কি দেখা হয় তাই বলছি। না আমি তো ঢুকেছিলাম ফ্রেশার হিসেবে, এবং সেটা একটা এমএনসি তে, তো এমএনসির অবভিয়াসলি ট্যাগ ছিল সেখানে, মানে একটা এমএনসির ট্যাগ থাকা মানে সুইচ করাটা অনেকটা বেশি সুবিধাজনক হয়। এবং তারপরে যখন সুইচ করি সেক্ষেত্রে অবভিয়াসলি ডিজাইনিং স্কিল ছিল, ডেভেলপমেন্টে নিজেকে আপগ্রেড করেছি কিছুটা, এগুলো থাকতে থাকতে হয়ে যায়, মানে 2.5-3 বছর ডিজাইনিং এ কাজ করার পর কেউ যদি চায় যে সে দুটো কোড লিখবে, সে সেটা ইজিলি করতে পারে, কোনো অসুবিধার বিষয় না।
তবে আমাদের তো মেইনলি চাকরিটা আগে পেতে হবে, মেইন ব্যাপার এখানেই। হ্যাঁ, সঞ্জয় সরকার বলুন। ম্যাডাম একটা জিনিস জিজ্ঞেস করছি, মানে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করবার জন্য জব মানে পূর্বে জব এক্সপিরিয়েন্স থাকাটা কি এসেনশিয়াল? একদমই নয়। ফ্রিল্যান্সিং এর আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করতে যাচ্ছেন তার অ্যাপ্রোচটাই অন্যরকম হয়। হ্যাঁ, সেটা একটা অ্যাড অন, সেটা একটা অ্যাডভান্টেজ যে আপনি জানেন কাজগুলো কিভাবে হয় না হয়। আপনি করতেই পারেন, আপনি শুধু আপওয়ার্ক, কোর্স ফিভার। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ বলুন। ম্যাডাম শুধু কোর্স কমপ্লিট করে ইন্টার্নশিপ করার পর হ্যাঁ আমি কি ডাইরেক্ট ফ্রিল্যান্সিং এর কাজে জয়েন করতে পারি? অবশ্যই পারেন। আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে যে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে একটা ডিজাইন ডকুমেন্ট তাকে প্রোভাইড করতে পারবেন, তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এবং ইউআই ইউএক্স এটা একটা খুব ভালো অপশন ফ্রিল্যান্সিং এর জন্য, সেই কারণেই আরো জোর দেওয়া। এই কারণেই তো বয়সের ব্যারিকেডটা রাখা হয়নি। ফ্রিল্যান্সিং এর তো কোনো বয়স হয় না, সে তো যে কেউ করতে পারে, যে কোনো সময় স্টার্ট করতে পারে। এক্সপিরিয়েন্স সব জায়গায় একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে মাত্র, কিন্তু আপনি যদি স্কিল মানে সেই জায়গায় একটা 2 বছরের যে যার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে সে 10টা 5টা ডিউটি করে, কিছু রোজ নামচা কাজ করে বাড়ি ফেরে, তার কোনো স্কিল সে ডেভেলপ করতে পারেনি। কিন্তু আপনি যদি একটা ওয়েল ডেভেলপড বা একটা স্কিল্ড পারসন হন, তার কাজটা যেটা উনি 2 বছর ধরে এক নাগাড়ে করে আসছেন, সেই কাজটা যদি আপনি করতে পারেন বা কোম্পানি যদি বোঝে যে এই ব্যক্তির জায়গায় একে রাখলে আমার কোম্পানির গ্রোথ ভালো হবে, তাহলে সেক্ষেত্রে আপনি সুইটেবল ক্যান্ডিডেট হবেন। তো এক্সপিরিয়েন্সটা একটা পয়েন্ট অফ টাইমে ম্যাটার করে, অবভিয়াসলি ম্যাটার করে, কিন্তু সবসময় নয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে নয়, সেটা একটা অ্যাডভান্টেজ, বাট যে কোনো সময় শুরু করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। জিৎ রয়, আমি বোধহয় বললাম, উত্তর দিলাম। সিএসসি না ইসি? বিপদে ফেলে দেবেন আমাকে এরকম কোয়েশ্চেন করলে। বেশ, আর আমি মনে তো হয় ফেঁসে গেছি, কি নেবো ম্যাডাম, সিএসি না ইসি? ওটাই বললাম, পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা সেখানে কোর কোম্পানি মানে কোর সাবজেক্ট পড়ে শুধুমাত্র আইটি তে যাওয়ার জব থেকে পাওয়ার জন্য সিএসি বা ইসি তে যেতে হচ্ছে বা আইটি তে। একদমই তাই। ইসি কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তো সেটা কিন্তু আইটি কোম্পানির খুব একটা কাজে লাগে না। আইটি কোম্পানিতে জেনারেলি আইটি বা সিএসসি এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরই মোটামুটি তাও কিছু কাজ হয় আর কি। তো ইসি কিন্তু আর কোনো সিএসসি যদি এর মধ্যে তো পরবর্তীকালে চিপ ইন্ডাস্ট্রি আর যদি হয় হ্যাঁ, তখন সেটা তো তো পুরোটাই মানে প্রবাবিলিটির উপর, তাই না? বেশ, তাহলে আজকে আর কারোর কোনো কোয়েশ্চেন নেই? আমি মাস্টার স্ক্রিন ক্লাসটা শেয়ার অফ কবে হবে ম্যাম? করছি। সেকেন্ড মাস্টার ক্লাসটা সেকেন্ড মাস্টার ক্লাস মোস্ট প্রবাবলি 7 তারিখ। আপনারা গ্রুপেই পেয়ে যাবেন, যে গ্রুপে জয়েন করে আছেন সেই গ্রুপেই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, গুড নাইট।